আর্ট কলেজের ট্রেনিং এ জেনেছি এই ডেকোরেটিভ প্যাটার্ন করিস না, কোনো ডেকোরেটিভ ব্যাপার থাকলেই তোমার ছবি হচ্ছে নিম্নমানের হয়ে গেল। এইটা মডার্নিজম, এইটা তাহলে কি করে দুটোই সত্যি হয় এটা। আমরা আজকে আমাদের 15 নম্বর প্রশ্নভিত্তিক প্রোগ্রামের পঞ্চম পর্ব করব। একটা বিষয়ের ওপর একটা নির্দিষ্ট প্রশ্ন উঠলে তার উত্তরে একটা প্রেজেন্টেশন দেওয়া হয়, পরে সেই প্রেজেন্টেশন নিয়ে আমরা আলোচনা করি। এই চলতি প্রোগ্রামের বিষয় হলো আর্ট মুভমেন্ট। আজকে তার পঞ্চম পর্ব। সঙ্গে রয়েছেন মিতালি দাস, শেখ অভিক, বিশ্বজিৎ মুখার্জি, নবকুমার চক্রবর্তী ও সুদীপ রক্ষিত। কোনো কমেন্ট, কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে নিচের কমেন্ট বক্সে দেবেন, ওখানে আমরা উত্তর দেব। এছাড়াও আরেকটা আহ, কথা বলা জরুরি মনে করি। এই যে প্রোগ্রামগুলো যেগুলোর একাধিক পর্ব রয়েছে, যেমন এই আর্ট মুভমেন্ট, এগুলো কিন্তু দেখা দরকার আপনাদের প্রথম পর্ব থেকে। কারণ এই পর্বগুলোর মধ্যে একটা ধারাবাহিকতা থাকে। এছাড়াও একটা পর্বে অন্য আগের কোনো পর্বের রেফারেন্স থাকে। সেই জন্যে আহ, ধরুন আপনি চ্যানেলের সঙ্গে অপরিচিত, কেউ আপনাকে এই পঞ্চম পর্বের লিঙ্কটা পাঠালো, সেটা আপনি দেখুন, পঞ্চম পর্ব দেখুন, কিন্তু তারপরে চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলে সাবস্ক্রাইব করলেই আপনি সবগুলো ভিডিও পাবেন এবং প্রথম পর্ব থেকে দেখতে শুরু করুন। এই আপনার দেখার মধ্যে এই ধারাবাহিকতাটা না থাকলে এই বিষয়টা বুঝতে অসুবিধে হবে, অনেক জায়গাতেই ফাঁক থেকে যাবে। এক নজরে প্রশ্নটা দেখে নেওয়া গেল। আর্ট মুভমেন্ট নিয়ে আমরা চলতে থাকবো। আম, এইটা হচ্ছে আমার আর্ট মুভমেন্টের যে ডেফিনিশন দিয়েছিলাম, তাতে এই পয়েন্টগুলো আগেই দেখিয়েছিলাম প্রথম আহ, প্রথম পর্বে। এটা হচ্ছে আমি হেস ট্যাক্স দেখিয়েছিলাম মনের। আমি বলেছিলাম যে ইমপ্রেশনিস্টদের দেখার ব্যাপারটা ছিল মাইক্রো ভিউ না ম্যাক্রো। খুব একটা অবজেক্টের মধ্যে ঢুকে গিয়ে ডিটেল, লাইটের এফেক্ট ওইভাবে দেখতেন না, একটা হোলিস্টিক জায়গা থেকে দেখতেন ল্যান্ডস্কেপকে, তারা ম্যাক্রো ভিউ। কিন্তু এখানে একটা কথা বলা হয়নি, আমার এখানে একটা সংযোজন আছে, যে এই 90-এর দশকে যখন টার্নার মনে এই একই বিষয় নিয়ে অনেকগুলো 10টা 12টা করে পেন্টিং করতেন দিনের বিভিন্ন সময় আলোর এফেক্ট ধরার জন্য, হেস্ট্যাক্স যার মধ্যে অন্যতম। এই হেস্ট্যাক্স কিন্তু আমি বিভিন্ন স্কলারই বলেছেন উনি স্টুডিওয় গিয়ে একটু একটু করে ফিনিশ করতেন, যেটা শুনলে মনে হবে ইমপ্রেশনিস্টদের পুরো উদ্দেশ্যটারই বিরোধী এটা। যে স্টুডিওয় গিয়ে ইমপ্রেশনিস্ট পেন্ট একটু একটু করে ফিনিশ করছে, মানে আলোর এফেক্ট যেখানে এ, দিনের একটা সামান একটা সময় 15 মিনিট বা আধ ঘন্টা এইটাই আমি রাখবো এই ছবিটার জন্য, আর তারপরেই পরের ক্যানভাসে চলে এখানে এরকম যেখানে কর্মপদ্ধতি, সেখানে স্টুডিওয় গিয়ে একটু একটু ফিনিশ করাটা মনে হয় ইমপ্রেশনিজমের সমস্ত কিছুর বিরুদ্ধে যায়, কিন্তু করতেন। যাই হোক, আর্টে এরকম হয়, এটা কিন্তু আমি আগের দিন বলি। আচ্ছা, এবার আমরা আজকে যেটা করব, দুটো মুভমেন্ট, দুটো কেন তিনটে মুভমেন্টের দিকে তাকাবো। তার মধ্যে একটা হচ্ছে প্রি র্যাফেলাইট ব্রাদারহুড, আরেকটা হচ্ছে আর্টস অ্যান্ড ক্রাফটস এবং আর্ট নুভো। এই দুটো আলাদা মুভমেন্ট হলেও একটার থেকে আরেকটা জন্ম নিয়েছে, এবং এই তিনটেই যেরকম ফ্রান্সে বার্বিজন স্কুল, রিয়েলিজম এবং ইমপ্রেশনিজমের একটা আত্মীয়তা আছে, এখানেও তাই। এগুলো, এটা ইংল্যান্ডের কথা। প্রি-র্যাফেলাইট ব্রাদারহুড, আর্টস অ্যান্ড ক্রাফটস এবং আর্ট নুভোর মধ্যে একটা একটা এটার থেকে ওটার একটা মানে আহ, প্রভাবের ব্যাপার আছে। তাহলে আমরা দুটো বা তিনটে যেভাবেই দেখি, আহ, আমরা এর মধ্যে এই এই দুটো তিনটে মুভমেন্ট আজকে দেখব। ছোট হাতের এম দিয়েছি কারণ উম, এখানে লেখা, এই ইস্তাহার নয়, ওরকম ভাবে ইস্তাহার ছিল না, কিন্তু প্রচুর লেখা হয়েছে এই মুভমেন্টগুলোকে সাপোর্ট করে। আহ, যার জন্য মানে একটা লেখার একটা ব্যাকিং আছে। কিন্তু আহ, আমি বড় হাতের এম দিই। আচ্ছা, এখানে আমি একটু ব্রিটেনের ম্যাপটা দেখিয়ে নিই। আমি ওই ইংল্যান্ড বললাম মুখ ফসকে, এটা বলছি কেন, ওখানে একটু তফাৎ আছে। আমরা মনে করি যে ভারতবর্ষের লোকেরা মনে করে যে 200 বছর শাসন করে গেছে, এদের আর এদের সম্বন্ধে জানার কে, যে এদের সাথে জানি। আমরা কিন্তু অনেকেই জানি না। এই যে ব্রিটেন, এই ব্রিটেনের অ্যাকচুয়ালি ব্রিটেন তিনটে
অঞ্চলে বিভক্ত, ইংল্যান্ড, স্কটল্যান্ড আর ওয়েলস। এই ইংল্যান্ডটাই সবচেয়ে বড় এর মধ্যে, এবং ইংল্যান্ডই ডমিনেট করেছে অনেক শতাব্দী ধরে এই অঞ্চলের পলিটিক্স, এবং স্কটল্যান্ডের সঙ্গে একটা অনেক, প্রায় 800-900 বছরের একটা বিরোধিতার, অনেক রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছে। ইংল্যান্ডের রাজা স্কটল্যান্ড দখল করেছে। এখানে আবার প্রোটেস্ট্যান্ট ক্যাথলিকের ব্যাপার আছে। স্কটল্যান্ড ক্যাথলিক, ইংল্যান্ড মূলত প্রোটেস্ট্যান্ট। ইংল্যান্ডের রাজবংশ ও ইতিহাসের মূলত প্রোটেস্ট্যান্ট, কখনো কখনো ক্যাথলিসিজমে গেছে, কিন্তু অ্যাংলিকান চার্চ যেটা, সেটা অ্যাকচুয়ালি প্রোটেস্ট্যান্ট চার্চের একটা শাখা। তো তারপরে আধুনিক সময়ে এই তিনটেকে মিলিয়ে হয়েছে ব্রিটেন বা গ্রেট ব্রিটেন। গ্রেটটা আমি বাদ দিলাম, ভারতবাসীদের পক্ষে গ্রেট বলার আর কোনো অর্থ নেই। ব্রিটেন, এটা হচ্ছে ব্রিটেন। কিন্তু ইংল্যান্ড যখন বলছি, আমি এই আগেই নিজেই মুখ ফসকে বললাম ইংল্যান্ড ইংল্যান্ড, তার মানে যুক্তিও আছে, কারণ এই যে আমরা আর্ট দেখব, এগুলো সবই ইংল্যান্ডের। আমরা কিন্তু স্কটল্যান্ডের যেরকম এডিনবরা, গ্লাসগো, এগুলো স্কটল্যান্ডের শহর, তাদের নিজস্ব ভীষণ, স্কটিশরা ভীষণভাবে নিজেদের আইডেন্টিটি, নিজেদের খাবার, নিজেদের এতে ভীষণভাবে মানে সচেতন। এবং স্কটল্যান্ডের ইংরেজির ডায়ালেক্টও বুঝতে অসুবিধা হবে। সুতরাং স্কটল্যান্ডের আলাদা কালচার আছে, ওয়েলসেরও তাই, কিন্তু ওয়েলসের কালচারটা অনেকটাই ইংল্যান্ডের সঙ্গে আদান প্রদান। স্কটল্যান্ডের কালচারের একটা আলাদা দিক আছে, সেটা যাই হোক, এই প্রসঙ্গে এটা এখানে অপ্রাসঙ্গিক। আমরা যে আর্টের ব্যাপারটা দেখব, পুরোটাই লন্ডন ভিত্তিক, এবং লন্ডন এবং তার আশেপাশের অঞ্চলে আর্টিস্টদের চলাফেরা, এবং ইংল্যান্ডের। সেই জন্য ইংল্যান্ড বলার একটা যুক্তি আছে, কিন্তু আবার গোটা দেশকে ইংল্যান্ড বলাটা বহু লোক পছন্দ করে না। একজন স্কটিশ কে যদি বলা হয় যে তুমি কি ইংরেজ, আমরা তো বাংলায় কি বলি, ইংরেজরা শাসন করেছে। ইংরেজ মানে ইংরেজিতে ইংরেজটা ইংলিশ হয়, ইংলিশ লোক, ইংলিশ, তুমি কি ইংলিশ লোক, সে অত্যন্ত বিরক্ত হবে, রেগে যাবে, মেরেও দিতে পারে। স্কটিশরা একেবারেই নিজেদের ইংলিশ মনে করে না। এবং সেই জন্যে ব্রিটেন আর ইংল্যান্ডের তফাৎ আছে। আম, আর আরেকটা নাম আছে ইউনাইটেড কিংডম বা ইউকে। ইউকে, ব্রিটেন মোটামুটি একই, কিন্তু ইউকে বললে এই নর্দার্ন আয়ারল্যান্ডটাকে ধরা হয়। এটা আবার একটা অন্য প্রসঙ্গে, আমি এর মধ্যে ঢুকতে চাই না। আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডের এই যে নর্দার্ন আয়ারল্যান্ড, এটা ব্রিটেনের পার্ট। 1921-22 সাল থেকে ব্রিটেনের পার্ট। নর্দার্ন আয়ারল্যান্ডে আহ, এদের ব্রিটিশ পাসপোর্ট। আর বাকি আয়ারল্যান্ডটা কিন্তু সাদার্ন আয়ারল্যান্ড না, এটা অনেকটা আমাদের ওয়েস্ট বেঙ্গল আছে কিন্তু ইস্ট বেঙ্গল নেই, ইস্ট বেঙ্গলটা এখন বাংলাদেশ, ওইরকম। আয়ারল্যান্ড, এটা এই আয়ারল্যান্ডটা একদম আয়ারল্যান্ড দেশ, সেটাকে আয়ারল্যান্ডই বলা হয়, সাদার্ন আয়ারল্যান্ড বলা হয় না। কিন্তু নর্দার্ন আয়ারল্যান্ডকে নর্দার্ন আয়ারল্যান্ড বলা হয়। অনেক সে, অনেক প্রচুর জটিল ইতিহাস, আমাদের এইখানে আলোচনা করার দরকার নেই। 60-এর দশক থেকে 80-র দশকের শেষ, 90-এর দশকের প্রথম পর্যন্ত রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছে। আম, আয়ারল্যান্ডকে, নর্দার্ন আয়ারল্যান্ডকে ধরলে ইউকে বা ইউনাইটেড কিংডম বলা হয়। আচ্ছা, তাহলে প্রি র্যাফেলাইট ব্রাদারহুডকে আমি বলবো আইডিয়া বেসড মুভমেন্ট। স্টাইলের ব্যাপার আছে, স্টাইলটা নিশ্চয়ই, স্টাইলটা ইম্পর্টেন্ট, কিন্তু আমরা দেখব যে এই যে প্রি র্যাফেলাইট কথাটার মধ্যেই রয়েছে আইডিয়ার জায়গাটা। একদল ইয়াং আর্টিস্ট, রয়্যাল একাডেমির ছাত্র, তারা 1848-এর মানে 40-এর দশকের শেষে ঠিক করলেন যে রয়্যাল একাডেমির যে ট্রেনিং তারা আহ, মানেন না। মানে তারা মনে করেন একদম ডেকাডেন্ট, অবক্ষয়ী ট্রেনিং, এবং এই অবক্ষয়ী যে আর্টের ধারা, এটা এসছে রেনেসাঁসে। তারা রাফায়েলকে, মানে যে রেনেসাঁসের মাঝে মাঝে মিকেল অ্যাঞ্জেলো রাফায়েলের যে যুগটা, 16th সেঞ্চুরির প্রথমার্ধ, সেটাকে মনে করেন যে সব ওইটাই, মানে আর্টের যে ইন্টেগ্রিটি, যে অনেস্টি চলে গিয়েছিল। তারপর থেকে আর্ট, ইউরোপে আর্ট ডেকাডেন্ট। এটা তাদের ইলাবোরেট, তাদের চিন্তা ভাবনা আছে। চিন্তা ভাবনার সব এখানে আলোচনা করা সম্ভব না, কিন্তু তারা করেছিলেন যে কোয়াত্রোচেন্তো, মনে আছে কোয়াত্রোচেন্তো, 15th সেঞ্চুরি, আর্লি রেনেসান্স বা তারও আগে মিডিভাল, মধ্যযুগীয় যে আহ, তার যে একটা ছবি তৈরির যে কম্পোজিশন, তার ফিগার,
এবং ছবির পিছনে যে চিন্তা ভাবনা, তার মধ্যে একটা স্পিরিচুয়ালিটি ছিল। এইগুলো চলে গেছে। একটা খুব প্রিটেনশাস ব্যাপার, লোক দেখানো ব্যাপার তৈরি হয়েছে রাফায়েলের সময় থেকে। সেই জন্য তারা তাদের এই প্রি রাফায়েলাইট ব্রাদারহুডের এটা ছিল, উদ্দেশ্যটা ছিল ওই রাফায়েলের আগে ফিরে যাওয়া। এখন এইগুলো তো মানে তারা মনে করেছিলেন, তারা কি রাফায়েলের আগে, রাফায়েলের আগের যে মধ্যযুগীয় যে আহ, বিষয় এবং স্টাইল, তার ওই যে ফ্ল্যাটনেস, এটা ফিরিয়ে আনা। কিন্তু তার মধ্যে একটা কন্ট্রাডিকশন আছে। তারা একই সঙ্গে নেচারকে, প্রকৃতিকে আমি খুব সৎভাবে দেখব, এই জায়গাটা থেকে তারা প্রকৃতির দিকে, সেই জন্য ন্যাচারালিজমও আছে। কিন্তু আমি আসছি সেটায়। কিন্তু তাদের ছিল প্রকৃতিকে দেখব, আর আহ, আমার একটা স্পিরিচুয়ালিটি থাকবে। কুইন ভিক্টোরিয়ার এটা কিন্তু রাজত্ব। এটা এটা মাথায় রাখতে হবে, ভারতবাসী হিসেবে ডেফিনেটলি মাথায় রাখা দরকার। কুইন ভিক্টোরিয়ার রাজত্ব ছিল বিশাল একটা সময়। অন্য কোনো ইংল্যান্ডের রাজা বা রানীর এতদিন ছিল 1837 থেকে 1901। আহ, সেখানে আহ, 63 বছর কিছু, সেটাকে রেকর্ড ভেঙেছেন এই এলিজাবেথ 2, যে রানী মারা গেলেন। তিনি 70 বছর আহ, মানে রানীর আহ, পদে ছিলেন। কিন্তু কুইন ভিক্টোরিয়ার 19th সেঞ্চুরির ম্যাক্সিমামটাই ইংল্যান্ডে কুইন ভিক্টোরিয়ার রাজত্ব দিয়ে ডিফাইন্ড। সেই জন্য এত বড় সময়, যে অন্তত দুটোকে প্রায় 3টে জেনারেশনের বড় হওয়া এবং মানে জন্মানো বড় হওয়া ওর মধ্যে রয়েছে। সেই জন্য এই ভিক্টোরিয়ান এরাকে বিভিন্ন দিকে, শুধু আর্ট না, তার মূল্যবোধ সমস্ত দিকে ভিক্টোরিয়ান ইংল্যান্ড একটা ব্যাপার। এবং আমাদের দেশে প্রচুর ছাপ পড়েছে তার। আম, আমি পরে একটু একটু বলবো, যদিও ওটা প্রাসঙ্গিক নয় ঠিক। আর্লি ভিক্টোরিয়ান, মিড ভিক্টোরিয়ান এবং লেট ভিক্টোরিয়ান ভাবে ভাগ করা হয়। ভিক্টোরিয়ান এরাটাকে বুঝতে হবে, এটাও মাথায় রাখা দরকার। 1857-তে সিপাহী বিদ্রোহের পর, আর তার আগে 1857 পর্যন্ত ইন্ডিয়া রুল করেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ওটা একটা বণিক কোম্পানি। কিন্তু 1857 সিপাহী বিদ্রোহের পর ওরা বুঝলো আর সম্ভব নয়, এবার ব্রিটিশ ক্রাউনকে ডিরেক্ট কন্ট্রোল নিতে হবে ইন্ডিয়া। সেই জন্য ভিক্টোরিয়া তারপরে এমপ্রেস অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার সম্রাজ্ঞী হিসেবে তাকে বসানো হলো, এবং তিনি ক্রাউনের আন্ডারে চলে গেল ইন্ডিয়া। কুইন ভিক্টোরিয়ার এই যে প্রি রাফায়েলাইট ব্রাদারহুডের যে এটা মূল্যবোধ, এটা অনেকটাই এই ভিক্টোরিয়ান ইংল্যান্ডের প্রথম দিককার মূল্যবোধকে রিফ্লেক্ট করে। এটাও এটাও জানতে হবে যে পোস্ট ইন্ডাস্ট্রিয়াল, ব্রিটেনে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শেষ হয়েছে 1830 থেকে 50, ওই সময়টা শেষ হয়েছে 1848-এ গিয়ে তারা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এটা এটা একটা আহ, মানে পরবর্তী যুগে তারা অসম্ভব গ্রুপ ফাউন্ডেড ইন 1848। মাথায় রেখে 1848-এ কিন্তু ফেব্রুয়ারি রেভলিউশন হয়েছে ফ্রান্সে। ফ্রান্সের যে রিয়ালিস্ট মুভমেন্ট, সেটাও 1848 থেকেই মোটামুটি শুরু হয়। কিন্তু এটা একটা ফ্রান্সের, ওটা এরকম গ্রুপ ছিল না পূর্বে, মানে ওদের ওইরকম ভাবে অফিসিয়াল। এরা একটা বসে তার নিজে, সেই জন্য আমি ছোট হাতের এম দিয়েছি, নিজের হাতে নিজেরা বসে ঠিক করেছিলেন যে এটার গ্রুপ হবে আমাদের এই এই চিন্তাধারা। সেটা 1860। কিন্তু দেখবো আমরা কত তফাৎ। ফ্রান্সের রিয়েলিস্টদের মতো এরা নন। এদের এক কথায় বলা হবে এরা ইংল্যান্ডের রিয়েলিস্ট, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। একই সময় কিন্তু 1848, এবং এদের ছিল ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন সম্পর্কে অসম্ভব একটা আহ বৈরী মনোভাব। এই যে প্রি রাফায়েলাইট ব্রাদারহুড, ফিরে যাব আমি মধ্যযুগে বা রেনেসাঁসের প্রথম দিকে ফিরে যাব, তার শুধু ছবির কম্পোজিশন বা ফিগার ওরকম প্রপোর্শন শুধু না, একদম চিন্তা ভাবনার মধ্যে আমার ছবি কি হবে সেটাতে আমি ফিরে। এটা এসছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের প্রতি একটা বৈরী মনোভাব থেকে। এটা কিন্তু মাথায় রাখা দরকার। সুতরাং এরা কাদের সেই বৈরী মনোভাব? রোম্যান্টিকদের। রোম্যান্টিক মুভমেন্ট আমরা সেটা দেখেছি। এরা রোম্যান্টিক ছিলেন, এরা রোমান্টিক ছিলেন, যেটা ফ্রেঞ্চ রিয়ালিস্টরা ছিলেন না। আমরা দেখব কিভাবে হয়। প্রথম এক্সিবিশন শুরু হয় 1849-এ। একটা এক্সিবিশন নয়, ইমপ্রেশনিস্টদের মতো। এরা প্রি রাফায়েলাইট যেসব ব্রাদারহুডের ছবি, তারা সই করছিলেন PRB। প্রথমে 7 জন
মেম্বার ছিল। পিআরবি, প্রি রাফেলাইট ব্রাদারহুড সই করতেন। সেই ছবি দেখানো শুরু হয় 1849 সালে বিভিন্ন এক্সিবিশনে, একজন এখানে একজন ওখানে দেখিয়েছে। অ্যাডভার্স রিয়াকশন টু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অলরেডি বললাম, আর অপোজিশন টু রয়্যাল একাডেমি ট্রেনিং। তারা মনে করেছেন রয়্যাল একাডেমি ট্রেনিং রাফায়েলের পর থেকে, ওই রেনেসাঁসের মাঝামাঝি থেকে যে এসছে গত তার আগের 300-400 বছরে, একদম অবক্ষয়ী। এইটাকে, এর বিরুদ্ধে বিদ্রোহ। Drawn to medieval and early Renaissance art, Quattrocento and 15th century before Raphael, এটা বললাম অলরেডি, as genuine and honest with creative integrity। এটা ওরা এখন এটা যে কি ক্রিয়েটিভ অবজেক্টিভলি দেখ, এটা তো ওদের ইন্টারপ্রিটেশন, ওরা ওইভাবে দেখেছেন। এখন ওরা যেভাবে দেখেছেন আমরা সেটাই দেখতে চেষ্টা করবো। আবার আমাদের আমরা যদি প্রশ্ন করি, আরে মধ্যযুগ বলতে কি বোঝাও, মধ্যযুগ, এগুলো এখন বদলে গেছে। মধ্যযুগ বলতে কি বোঝায় সেটাই বদলে গেছে। কিন্তু তখন মধ্যযুগ বলতে এমন একটা ছিল কালচার ইউরোপে, এটা এই একদম আমাদের রিসেন্ট 50 বছর আগেও ছিল। অন্তত স্কলারশিপের ক্ষেত্রে মধ্যযুগ যুগকে বলা হতো অন্ধকার যুগ, ডার্ক এজেস, যে ওখানে একটা ব্যাকওয়ার্ড। এখনো আমরা টর্চার ফরচারে বলি তো মধ্যযুগীয় মনোভাব, এটা এখনো বলি। কিন্তু স্কলাররা আজকে আর গত 30-40 বছরের স্কলারশিপ মিডিভাল নিয়ে যারা কাজ করে তারা বলে একেবারেই না, মধ্যযুগে নিজস্ব তাদের মানে চিন্তা ভাবনা এই সবই ছিল। তো যাই হোক, ওরা তো ওইটার মধ্যে বড় হয়েছে যে মধ্যযুগটাকে অন্ধকার যুগ না। ওদের বক্তব্য হচ্ছে আমরা অন্ধকার যুগ হিসেবে দেখবো না আমরা। তার মানে একটা জিনিস, যে আজকের স্কলাররা যেগুলো বলছেন, ইতিহাসের স্কলাররা, যে মধ্যযুগ অন্ধকার যুগ, এটাকে একটা জিনিস করেছিল প্রি রাফেলাইট ব্রাদারহুড, তারা কিন্তু এই অন্ধকার যুগ হিসেবে দেখবো না তাকে আজ থেকে আহ, মানে তোমার কি বলবো, প্রায় 200 বছর হতে চললো এস্টাবলিশ করেছিলেন তারা। 1800 মানে 19 শতকের মাঝামাঝি এস্টাবলিশ করেছিলেন। তা ওরা ওই এইরকম একটা অদ্ভুত রোমান্টিক মনোভাব ছিল ওই হাই রেনেসান্সের আগের যুগ, আগের 200-300-400-500 বছরের ইয়ে আর্ট কালচার মূল্যবোধ সম্পর্কে অপোজড। তারা কিন্তু ফ্রেঞ্চ রিয়েলিজমের অপোজ টু দ্য মেটিরিয়ালিস্ট অ্যাপ্রোচ টু দ্য ফ্রেঞ্চ রিয়েল অফ দ্য ফ্রেঞ্চ রিয়েলিজম পূর্বে এই যে স্টোন ব্রেকার্স এগুলো, তোমার শস্য চালছে, এগুলোর মধ্যে তারা যেতে চায় মেটিরিয়ালে। ওরা ওটাকে দেখতেন মেটিরিয়ালিস্ট অ্যাপ্রোচ, মানে যে একদম খেটে খাওয়া মানুষের ছবি আঁকবো না, ওইটার মধ্যে যেতে নেই। রিয়েল ইভেন্টস উইটনেস বাই দ্য আর্টিস্ট, মনে আছে আমরা রিয়েলিজমের সময় বলি রিয়েল না, ওরা সব উল্টো, একদম সেই মনের থেকে করছেন। রিগরাস, অ্যাট দ্য সেম টাইম রিগরাস স্টাডি অফ নেচার, ন্যাচারালিজম একটা ছিল। আমি দেখাবো ছবিগুলো দেখলে বোঝা যাবে, ধরে ধরে একদম ডিটেল স্টাডি অফ নেচার, ডিটেল স্টাডি অফ নেচার। আবার যেটা মিডিভ্যালে সব সময় যায় না, কিন্তু মিডিভ্যালে ডিটেল স্টাডি অফ নেচার, কিন্তু সেটা ছিল আহ এখানেই বোঝা যায় যে ওইরকম ভাবে প্রি রাফেল ব্রাদার ওরা মনে করেছে, কিন্তু ওরা নিজের মতো সাজিয়ে নিয়েছিলেন লিটল স্টাডি অফ নেচার। আবার আর্ট উইথ হার্টফেল্ট মোরাল মেসেজ, সেখানে হচ্ছে সুতরাং ন্যাচারালিজম ছিল আর ডাইডাক্টিসিজম ছিল, যে একটা কিছু দেবো, একটা মোরাল মেসেজ দেবো। এইটাকে আমি বলছি আর্লি ব্র্যান্ড অফ প্রিমিটিভিজম। এই প্রিমিটিভিজম নিয়ে আমি এখন আর কিছু বলছি না, প্রিমিটিভিজমকে আলাদা একটা মুভমেন্ট হিসেবে আমি ট্রিট করছি, পরবর্তী এটা আসবে কোনো একটা পর্বে। প্রিমিটিভিজম মানে এখানে কিন্তু এখানে ক্যাপিটাল পি দিয়ে বলা প্রিমিটিভিজম মানে সেই যেসব সাদা মানে ইউরোপের বাইরের কালচার, আফ্রিকার রহস্যময় সেই নরখাদক এই রকম না। এখানে প্রিমিটিভিজমটা যে নিজেরই ইউরোপেরই অতীতের দিকে তাকাচ্ছে, কিন্তু বলছে এখানে এখানে প্রিমিটিভটা একটা অনার দিয়ে বলছে, অনারিফেক, যে এরাই ভালো ছিল, এরাই অনেস্ট ছিল। রেনেসাঁস থেকেই অবক্ষয়ের শুরু। সুতরাং এখানে প্রিমিটিভিস্ট, নিজেদের প্রিমিটিভিস্ট বলতো। ওরা প্রিমিটিভিস্ট মানে হচ্ছে আমরা আমারই কালচারের অতীতকে, অতীতের দিকে এটাকেও প্রিমিটিভিজম বলে। কিন্তু এটার সঙ্গে প্রিমিটিভিজম যখন আমি নিয়ে কথা বলবো তখন প্রিমিটিভিজমের বড় একটা অংশের তফাৎ কথা আমি পরে বোঝাবো। রেসপন্সিবিলিটি অফ ফ্রিডম, ইন্ডিভিজুয়াল আর্টিস্ট ঠিক করবে কি করবে, কিন্তু এবং আমরা দেখবো সেটা, যে সেই জন্য আমি একটা স্টাইল বেসড বলছি না, আইডিয়া বেসডই এটা প্রাথমিক মানে প্রাইমারিলি।
ন্যাচারালিজম বা রিয়েলিজম অ্যান্ড মিডিভাল স্পিরিচুয়ালিজম ক্ল্যাশড অ্যান্ড স্প্লিট দ্য মুভমেন্ট। এইবারে যে ন্যাচারালিজম আর ডাইডাক্টিসিজম এরা ঠোকাঠুকি লেগেছিল, এবং সেইটা এই মুভমেন্টকে একদিকে উম, মানে মুভমেন্টটাকে নষ্ট করেছে, আবার একদিকে এই মুভমেন্টের কিছু কিছু ধারা পরবর্তী ইয়ে পরবর্তী পরের দশকগুলোতে আহ, প্রভাব রেখেছে। ন্যাচারালিজম আর রিয়েলিজমের মধ্যে তফাৎটা আমি এখানে করব। ইম্প্যাক্ট অফ দ্য মুভমেন্ট রিমেইনড আফটার দ্য গ্রুপ ডিসব্যান্ডেড। গ্রুপটা 1853, দুটো ফেজ আছে। প্রথম ফেজ হচ্ছে, আমি এখানে 48 থেকে 53 দিয়েছি, 53 সালে গ্রুপটা ভেঙে যায়, এবং তারপরে 57 সালে প্রি র্যাফেলাইট ব্রাদারহুডের একটা দ্বিতীয় ভার্সন তৈরি হয়। সেটা আমি ওপরে আমি কিন্তু 48 থেকে 53 দিয়েছি। আর সেকেন্ড ফেজ বিগ্যান ইন 1857, কিন্তু তাতে ছবির বদল হয়। আচ্ছা, না, চরিত্রগুলোকে দেখিনি। উইলিয়াম হোলম্যান হান্ট, আমি জন্মের সিনিয়রিটি থেকে দেখাচ্ছি। এরা সবাই ভিক্টোরিয়ান জেন্টলম্যান ছিল। এরা কিন্তু পূর্বে বা এর মতো ওই ওই মানে বহিমিয়ান এই ওরম ছিল না। এটা একটা কালচারাল তফাৎ আছে। ব্রিটিশ ব্রিটিশ শুধু না, ইংলিশ, ইংলিশ এখানে ইংলিশ বলতে হবে। ইংলিশ কালচার আর ফ্রেঞ্চ কালচারের একটা বিরাট তফাৎ আছে। এরা লন্ডনের জেন্টলম্যান, এখানে বোহেমিয়ানিজমের কোনো জায়গা ছিল না। পূর্বের মতো মানে অদ্ভুত অদ্ভুত ব্যাপার, আউটল্যান্ডিশ কথাবার্তা এরা ছিল না। এরা ভীষণ মানে এবং যৌন, দেখো এই ভিক্টোরিয়ান ইংল্যান্ড থেকে আমাদের অনেক জিনিস এসেছে, আমরা কিন্তু মনে রাখি না। মেয়েদের ব্লাউজ, এই যে মেয়েরা ইন্ডিয়ায়, আমি বাঙালি বলছি, বাংলাদেশে মেয়েরা ব্লাউজ পরতো না, কাপড়টাকেই শাড়িটাকেই এ, এ, জড়িয়ে নিত আপার বডিতে। ব্লাউজটা এসছে ভিক্টোরিয়ান ড্রেস থেকে। তারপরে এই যে বাঙালি, আমি বাঙালি বলছি কারণ বাংলায় নবজাগরণ হয়েছিল, সেই রেনেসাঁস, সেই জন্য বাংলার একটা, তখন বাংলাই বলবো, পশ্চিমবাংলার বাংলা, কলকাতার একটা বিরাট ভূমিকা ছিল এনলাইটেনমেন্টের। সেখানে এই যে ভিক্টোরিয়ান মূল্যবোধ, সেক্সুয়ালিটি, যৌনতা সম্পর্কে, এটা বিরাট আজও আছে। বাঙালির যৌনতা সম্পর্কে এত রাগ ঢাক কেন এখনো? সিনেমায় কিছুটা খোলাখুলি হচ্ছে, টেলিভিশন সিরিয়ালে। তুমি যদি আম, আহ, ফ্রান্সের একটা হোটেলে বসে টেলিভিশন দেখো, আর লন্ডনের একটা হোটেলে বসে টেলিভিশন দেখো, তাহলে তফাৎটা বুঝতে পারবে। ফ্রান্সে খুললাম খুল্লা, লন্ডনে কিন্তু তা না। এই আমাদের বাঙালি তাই, সে চুপচুপ সব সময়। ভিক্টোরিয়ান মূল্যবোধ ছিল এই প্রুডারি যাকে বলে, মানে এই মেয়েদের সমস্ত ঢেকে থাকতে হবে। একটা জোক আছে ভিক্টোরিয়ান, এটি যে মেয়েদের গোড়ালি দেখলেই তারা উত্তেজিত, পুরুষ উত্তেজিত, মানে এরকম সব জোক আছে। কিন্তু মানে সারফেসের নিচে সমস্তই চলেছে, সবই যৌনতা, সবই ছিল। একটা আরেকটা জোক আছে, বাটলার, আমরা জানি না, বাটলার খুব সুবেশ একজন ভৃত্য আর কি, বড় লোকদের সেই ভীষণ এটিকেট মেনে চলে সে বাটলার। একটা জোক আছে, দ্য বাটলার নোজ, মানে বাটলাররা কিছু বলতো না, তাদের মুখ টাইট লিপড ছিল, মুখ বন্ধ, কিন্তু তারা সব জানে, সব ভেতরে ভেতরে প্রচুর যৌনতার ব্যাপার ছিল। কিন্তু সামনে দেখাতো ভিক্টোরিয়ান মূল্যবোধ হচ্ছে আমরা খুব প্রপার জেন্টলম্যান এটসেট্রা। সেক্স নিয়ে কোনো খোলাখুলি কথাবার্তা, যেন ব্রিটেনে তুমি নুড বা যেটা যে পূর্বের মতো লোক যে স্টোন ব্রেকার করার পর নুডে চলে গেলেন 1860-এর দশকের শেষে, এদের তা নয়। আচ্ছা, হোলম্যান হান্ট, দান্তে গেব্রিয়েল রোজেটি, ইনি ছিলেন ইটালিয়ান ইমিগ্রেন্টের ছেলে। ইনি এবং এর ভাই মাইকেল রোজেটি ইংল্যান্ডেই বড় হয়েছে, কিন্তু পরিবার ইটালিয়ান। খুব নামকরা কালচার পরিবারের আহ, ছেলে, এবং সব রয়্যাল একাডেমির ছাত্র। উম, উনি কবিও ছিলেন, খুব খুব নামকরা ইন্টেলেকচুয়ালি রিচ লোক ছিলেন দান্তে গেব্রিয়েল রোজেটি। জন এভারেট মিলে, আম, আহ, উনি ছিলেন, এই তিনজন, হোলম্যান হান্ট, মিলে আর রোজেটি, তিনজন মিলে অ্যাকচুয়ালি প্রি র্যাফেলাইট ব্রাদারহুডের প্রথম পত্তন করে। তার সঙ্গে আরো চারজন যোগ হন। টমাস গুলনার, ইনি ছিলেন জেমস কলিনসন, ইনি ছিলেন ক্রিটিক, এমনি লেখালেখির দিকে ছিলেন, ইনি পেন্টিং করতেন। তারপরে আমার মতো অনেকটা
তারপরে বুঝলেন আমি ফেল্ড পেন্টার, লেখালেখির দিকে গেলেন। খুবই এইখানে ওই ছোট হাতের এমটা আসছে, লেখালেখি দিয়ে ব্যাক করা। আর ইনি ছিলেন একমাত্র স্কাল্পটার, ফ্রেডরিক জর্জ স্টিভেন্স। কিন্তু আমি ওর স্কাল্পচার মানে প্রি র্যাফেলাইট ব্রাদারহুড স্কাল্পচারের কোনো নিদর্শন আমি জানি না। উনি ছিলেন। আর ছিলেন উইলিয়াম মাইকেল রোজেটি, গেব্রিয়েল রোজেটি ভাই। আর কিছু ওই 1853 সালে এটা গ্রুপটা ভেঙে যাওয়ার আশেপাশে জড়ো হলেন, ওই যেটা গ্রুপটা আবার তৈরি হলো ওই ইয়েকে বাদ দিয়ে, তোমার মিলে বেরিয়ে গেলেন, হান্টও বোধহয় বেরিয়ে গিয়েছিলেন, জন রাস্কিন ছিলেন। এলেন গ্রুপের আশেপাশে একটা সার্কেল তৈরি হয়েছিল বিশাল। জন রাস্কিনের যে ইনফ্লুয়েন্স 19 শতকে, সেটা অনেকটা ক্লেমেন্ট গ্রিনবার্গের মতো 20 শতকের মাঝে আমেরিকায়। আহ, বিরাট ব্রিলিয়ান্ট মাথা ছিলেন। আহ, লিখতেন অনেক কিছু নিয়ে, তিনি লিখতেন। উনি শুধু আর্ট ক্রিটিক ছিলেন, সমাজ নানান ব্যাপার নিয়ে লিখতেন। ওর বিখ্যাত তখনকার আর্ট হিস্ট্রি তো অ্যাজ আ ডিসিপ্লিন জাস্ট তৈরি হচ্ছে। উনি মডার্ন পেইন্টার্স বলে 2 ভলিউমে 1843-46 বই পাবলিশ করেছেন। বিশাল তার ইনফ্লুয়েন্স। এবং উনি প্রথম প্রি র্যাফেলাইট ব্রাদারহুডকে, ওই আগের কলিন্সের থেকেও উনি প্রথম একটা তাত্ত্বিক ফ্রেমওয়ার্ক দেন। এবং মানে ভীষণ অ্যাডামেন্টলি উনি ওদের প্রমোট করেন। ফোর্ড ম্যাডক্স ব্রাউন পরে, যদিও উনি বয়সে রোজেটিটা থেকে বড়, উনি পরে যোগ দেন মানে এই যে সেকেন্ড ফেজটায়। চার্লস অলস্টন কলিন্স, আর এদিকে এডওয়ার্ড বার্ন জোন্স বার্ন জোন্স না, এডওয়ার্ড বার্ন জোন্স একসঙ্গে। আহ, এ আমরা দেখব কিভাবে বদলেছে তখন। আর এডওয়ার্ড রবার্ট হিউজ, এরা পরে যোগ দেন। আরো 2-1 জন বোধহয় ছিলেন। এইবার দেখা যাক জন এভারেট মিলের এই যে ক্রাইস্ট ইন দ্য হাউস অফ হিজ প্যারেন্ট, যিশু তার ওই যে ছুতোর ছিল, তো যিশুর বাবার দোকানে, ছুতোরের দোকানে কাজ হচ্ছে, এদিকে যিশুকে মেরি যিশুকে আদর করছে। মানে তার ডিটেল। এইবারে একটা কথায় আসে, এই যে অ্যামাউন্ট অফ ডিটেল, এই অ্যামাউন্ট অফ ডিটেলটা ওই নেচারের দিকে তাকাবো থেকে এসছে, কিন্তু তাহলে এটা কিভাবে ওই মিডিভ্যালিজমের সঙ্গে ব্যালেন্স করছে। এখানে এত বেশি ডিটেল, এখানে আমি বলবো রিয়েলিজমের থেকে ন্যাচারালিজমের প্রতি অ্যাটেনশনটা বেশি। সেই কাঠের চাকলাগুলো পড়ে আছে ইয়েতে, তোমার মাটিতে থেকে শুরু করে ওদিকে, মানে তুমি পুরো জায়গাটা ধরে ধরে করা। আর জন এভারেট মিলে ছিলেন ওই ধরনের কাজে একেবারে মানে দক্ষ, একেবারে তার মানে প্রত্যেক। এবং সেই জন্য যেটা হয় এদের ছবিতে, তুমি যদি সামনে থেকে দেখো তবেই বুঝবে যে ফোরগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড, মিডল গ্রাউন্ড সব জায়গায় সমান ডিটেল। যার ফলে এটার মধ্যে একটা ফ্ল্যাটনেস তৈরি হয়, একটা সেন্স অফ ফ্ল্যাটনেস। ওই জায়গাটাকে ওরা, ওই ফ্ল্যাটনেসের জায়গাটাকে ওরা মধ্যযুগের যে চিন্তাধারা তার সঙ্গে মানে কম্প্যাটেবল বলে দাবি করতেন। কিন্তু ওইটা আবার একটা ক্ল্যাশও তৈরি করে, পড়ে আসছি সেখানে। তা এই ছবিটা 1850-এ করা, এটা প্রথম প্রি র্যাফেলের ছবিগুলোর মধ্যে একটা, ভীষণভাবে সমালোচিত হয়। এটা এক্সিবিশনে দেখানো হয় ভীষণভাবে, বলে এটা ব্লাসফেমি, মানে ওই ধর্মীয় জায়গাকে ছোট। কেননা কেননা এখানে ভীষণ সাধারণ লোক, এবার রোগা জীবের মেরি একদম মনে হচ্ছে অ্যানিমিয়ায় ভুগছে, এরকম ভাবে দেখানো। ভীষণ আম, সমালোচনা হয় এই ছবিটা নিয়ে। রাস্কিন তখন লেখেন, জোর দিয়ে লেখেন আহ, আহ, কাগজপত্রে, পত্রিকা দিয়ে ওই প্রি র্যাফেলাইট ব্রাদারহুডকে এস্টাবলিশ করেন। এই ছবিটা ভীষণভাবে নিন্দিত হয়। তুমি ডিটেলের দিকে তাকালে, এতে ব্রিটেনে গিয়ে যদি যাও দেখো ছবিটা, মানে এটা 33x54 এমন কিছু বড় ছবি না, তার যে ডিটেল, মানে ভাবা যায় না এই ডিটেলটা না। মানে এরকম আমরা তো এটা জানি কলেজে, মানে আমাদের আর্ট কলেজগুলোতে যে স্টাডি শেখানো হয় সেটা তো রয়্যাল একাডেমির। হ্যাঁ, সেই রয়্যাল একাডেমিতে কিছুটা আমাদের এই প্রি র্যাফেলাইট ঢুকে পড়েছে। আমরা ওটাকে রেজিস্ট করার চেষ্টা করি, যে একটা ছাত্র যখন টু মাচ ডিটেল ফোরগ্রাউন্ড দেখবে, আমাদের দাদারা বলতো
এটা বাড়াবাড়ি হচ্ছে তোর, ব্যাকগ্রাউন্ড আর ফোরগ্রাউন্ডে একই রকম অ্যাটেনশন দিচ্ছিস, ওখানে একটু ঠেলে দে দূর, এই যে ব্যাপারটা, ওটা ছিল রয়্যাল একাডেমির ধারা। এরা এটা মানছিলেন না। প্রিরাফেলাইট মানে আমাদের ওই টেন্ডেন্সিটা চলে এসছে, কিন্তু ওটাকে আমাদের আর্ট ট্রেনিং এর যে প্রথাগত আর্ট ট্রেনিং যেটা রয়্যাল একাডেমি থেকে এসছে, সেটাতে ওটাকে ভীষণ, এই যে সমস্ত কিছুর মধ্যে ইকুয়াল ডিটেল, এটাকে সমালোচনা করা হয়। এই যে এখানে তুমি দেখো এই যে এর কত তফাৎ। প্রথমত হচ্ছে এর যে পূর্বে আমি আমার গ্রামে দেখেছি একটা সমাধি দেওয়া হচ্ছে, মানে কবর দেওয়া হচ্ছে, আমি সেইটা করব। এ তো তা না, এ তো বাইবেল থেকে নিচ্ছে, মিডিভেল, সেই জন্য বাইবেল বা লিটারেচার থেকে নিতে মানে বাইরে তার মানে কি, বাইরে তাকানোর সঙ্গে একটা কন্ট্রাডিকশন আগে থেকেই হচ্ছে। আমি বাইরে তাকাবো, নেচার দেখবো, আবার এটার মধ্যে একটা কন্ট্রাডিকশন, তুমি কিছুতেই কন্ট্রাডিকশনটাকে, ওরা ওইটাকে ব্যালেন্স করার চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত প্রশ্ন থেকেই যায়। এটা আমি বাইবেল থেকে একটা গল্প নিচ্ছি, গল্প মানে তো সবাই জানে, ছুতোরের দোকান, আমি সেইটাকে ইমাজিন করছি যেন একটা সাধারণ ছুতোর ওই ইসরায়েলে, আর এখানে তোমার আমার জীবনের ব্যাপার এবং ডিটেলে এর মানে পূর্বের এতে প্রচন্ড এখানে যে ব্ল্যাক, এই যে ড্রেসগুলো প্রায় মানে কোনো মিডল টোন প্রায় নেই, এখানে তা না। এখানে মানে এখানে আমি মিলের এই প্রেরাফিলেট রিয়েলিস্ট বলতে আহ, চাই না। আমি ন্যাচারালিস্ট বলবো, যে এখানে স্টাডি অফ দ্য লজ অফ নেচার যদি বলো, একেবারে একেবারে সেখানে। কিন্তু পূর্বে অনেক সময় স্টাডি অফ দ্য লজ অফ নেচার ডাউন প্লে করছে। এই যে বলি না, ন্যাচারালিজম রিয়েলিজমের মাত্রা তফাৎ থাকতে পারে একটা একই ছবিতে। এখানে উনি অনেক কিছু মিনিমাইজ করছেন, মিডলটন নেই, তাহলে ন্যাচারালিজমকে আমি কি করে মানে আমি তো ডাউন প্লে করছি সেখানে। কিন্তু ওর একটা রিয়েলিস্ট স্টাইল ওটা, যেটা এখানে, কিন্তু এখানে ন্যাচারালিজমের বেশি না। কেন ওরা অপোজ ছিলেন? ওরা ওরা অনেকেই মনে মানে ব্যক্তিগত জীবনে সোশ্যালিস্ট ছিলেন, সোশ্যালিস্ট। কিন্তু ওদের সোশ্যালিস্ট সোশ্যালিস্ট বলতে তখন বোঝাতো ওয়ার্কিং ক্লাস একটা, যেটা হয়েছিল এই তোমার ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের প্রতি যারা বিরক্ত ছিল, যে তারা মনে করতো, এই প্রি র্যাফেলাইট পুরো সার্কেলটাই মনে করতো যে সাধারণ ওয়ার্কারের দিন চলে যাচ্ছে, সব মেশিন মেড এ হচ্ছে, সাধারণ যে হাতের কাজ ভাই, এটা আসবো আমরা পরের পরের মুভমেন্টটা। তার মধ্যে একটা সোশ্যালিস্ট মনোভাব ছিল, যে আমি ওয়ার্কারের পর, ইন্ডিভিজুয়াল ওয়ার্কার হাত দিয়ে তৈরি করছে তার পক্ষে। সোশ্যালিস্ট এই অর্থে তারা ছিলেন, লেবার ইউনিয়নকে সাপোর্ট করতেন। কিন্তু ফ্রান্সের যারা সোশ্যালিস্ট, এই পূর্বে টুর্বেও তো সোশ্যালিস্ট, এরা অনেক উগ্র ছিলেন। এরা হচ্ছে না সেই ওয়ার্কাররা, মানে এরা ওরকম ভাবে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের বিরোধীও ভাবে ছিলেন, মানে বিরোধী বা সমর্থক কোনোটাই ছিলেন না। এরা বলছেন এখন যে সমাজ, তাতে ওয়ার্কাররা নিপীড়িত, এই যে বিগ ইন্ডাস্ট্রির ওয়ার্কাররা আমাদের তাদের পাশে দাঁড়াতে হবে, শুধু না তারাই ক্ষমতা দখল করবে। যার জন্য 1862 সালে প্যারিসে প্যারি কমিউন বলে একটা ব্যাপার হয়েছিল। বিশাল সে ব্যারিকেড করে দিয়েছিল প্যারিসের রাস্তায় ওয়ার্কাররা। তারপরে সেটা বীভৎসভাবে দমন হয়। যাই হোক, এটা 1862-তে, অ্যাকচুয়ালি ইমপ্রেশনিজমের আগে। তো ফ্রেঞ্চ, এই যে ফ্রেঞ্চ আর ইংলিশ, এখনো অনেক জোক আছে ফরাসি আর ইংরেজ কালচারের বিভিন্ন তফাৎ নিয়ে। ইংরেজরা টাইট লিপড, স্টেরিওটাইপ হয়ে যাচ্ছে বেশি বললে, কিন্তু এটা ঠিক। আমি দেখেছি মানে ব্রিটিশ জেনারেলি, পার্টিকুলারলি ইংল্যান্ডের লোকেরা, ওই ইংল্যান্ড ইংলিশ যারা, সুতরাং এটা মাথায় ঢুকেছে তো, ব্রিটিশ মানে ইংলিশ না। এটা কিন্তু মাথায় রাখা দরকার, ব্রিটিশ মানে ইংলিশ না। ইংলিশ কালচারে ভীষণভাবে ওই ভিক্টোরিয়ান ওই জায়গাটা এখনো আছে। আর ফ্রেঞ্চ তো জানো সর্বক্ষণ ওরা খুব আউটওয়ার্ড লুকিং, মদ, মানে বেগেট আর ওয়াইন নিয়ে যৌনতা সবই বাইরের জগৎ আমি পরিবেশন করব। আর আর্টের ক্ষেত্রে তাই ওদের অনেক অনেক অ্যাডাম্যান্ট, বোল্ড, ওরকম জেন্টলম্যানলি ব্যাপার নয়। শুধু এই, তার মানে এটা তফাৎটা বোঝা গেল, যে কতটা তফাৎ, বিষয়কে অ্যাপ্রোচ করা, স্টাইল টেকনিক সব দিকে তফাৎ।
ওফেলিয়া, তারপরে ওনারা শেক্সপিয়ারে ঢুকে গেলেন। এইবার দেখো এখানে ওফেলিয়ার যে, এই যে হ্যামলেটের, ওফেলিয়া মারা গেছে ডুবে, উনি এই ল্যান্ডস্কেপটা, অ্যাকচুয়াল একটা ল্যান্ডস্কেপ, উনি ওফেলিয়ার জায়গাটাকে ছেড়ে রেখে এইটাকে বাইরে বসে পেন্টিং করেছেন, ধরে 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 একদম ন্যাচারালিজম, মানে ন্যাচারালিজমের চূড়ান্ত। তারপরে একজন মডেলকে, ইয়ের মানে নিজের বন্ধু বান্ধব মডেলকে বাথটাবে শুইয়ে এটা করেছেন। এরম মিলের কাজের ধরন ছিল এটা। ওফেলিয়ার এটাকে উনি বাইরের ন্যাচারালিজমও আছে, আবার ওফেলিয়ার যে এই যে শেক্সপিয়ার থেকে নিচ্ছি লিটারেচারের একটা এটা তো কমপ্লিটলি ফ্রেঞ্চ রিয়েলিজমের বিরুদ্ধে যায়। ফ্রেঞ্চ রিয়েলিস্টরা অত তো ইয়ে রয়েছে, তোমার ভিক্টর হুগো থেকে অত তো বালজাক, কোনোদিন ওই বালজাকের উপন্যাসের একটা জায়গা নিয়ে আমি কাজ করব, এটা কোনোদিনই পূর্বে করেনি। আহ, এখানে করছে। তার মানে ন্যাচারালিজম আর এই যে ন্যাচারালিজম, এটা তুমি যদি এই টেড ব্রিটেন এই ছবিটা দেখো, ডেন্স একদম, এতটা ডেন্স তুমি বলবে যে পেন্টিং এর ক্ষেত্রে কেমন একটা লাগছে, এটাতে দক্ষতা বোঝা যাচ্ছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড আর ফোরগ্রাউন্ড এই জায়গাটা আর এই জায়গাটায় একই রকম ডিটেল, কোনো হেজিনেস নেই অ্যাটমসফিয়ারের। মানে একটু যে দূরে চলে যাবে, একটু ছাড়া ছেড়ে দে, বলে না, ছেড়ে দে ওখানটা করিস না, ওসব নেই, ডিটেল। এখানে মৃত্যুই যদি বলো, কি দেখো সেই দমিয়েরের সেই গুলি খেয়ে পড়ে আছে সোলজাররা ঘরে, কি তার ডিরেক্টনেস। আমার ঘটনা আমি এখানকার এখন ঘটনা আমি দেখাচ্ছি, আর এখানে হচ্ছে আমি শেক্সপিয়ার থেকে নিচ্ছি। সেখানে তোমাকে শেক্সপিয়ার জানতে হবে কি হয়েছিল, কি পুরো লিটারেচারের মধ্যে দিয়ে যাচ্ছে। এটা একদম ইংলিশ, কি বলবো, টেম্পারামেন্ট কথাটা বলতে বাধে, কারণ স্টেরিও টাইপ হয়েছে, কিন্তু ইংলিশ টেম্পারামেন্ট। বা তুমি রোমান্টিক আরো পিছিয়ে যাও, আরো অনেক দিন, এই যে গোয়ার যে যে গুলি খেয়ে মরছে, মানে কি টেরার। এখানে হচ্ছে শান্ত কাম, কোন রকম ভায়োলেন্স, টেরার, যৌনতা, কোনো কিছু উগ্রতা নেই এই প্রি র্যাফেলাইট ব্রাদারের ছবিতে। এই ব্রিটেনের ছবিতে তখনকার জেনারেলি এটা ঠুকতো। আর ইংলিশ কালচারে একদম উগ্রতা দেখালে মানে কেলেঙ্কারি, মানে চিমা ছিছি করে মুখ ফিরিয়ে নেবে। ওই অলিম্পিয়া বা ওই যে নিউড, এই যে তাকিয়ে আছে তোমার লাঞ্চন অন দ্য গ্রাস, এর কোনো জায়গাই ছিল না ইংল্যান্ডে। ইংল্যান্ডে, আমি ইংল্যান্ডের কথা বলছি, ইংল্যান্ডে কোনো জায়গাই ছিল না, বা পুরো ব্রিটেনেই কোনো জায়গা ছিল না। এইটা একটা আমি আগে দেখিয়েছিলাম সে ফ্রেমের প্রোগ্রামটায়, এইভাবে ফ্রেম করা হতো তখন। এই স্কেলটাও বুঝতে পারছো, এই এই এইরকম ভাবে ফ্রেম করা। আর তাই যে এই যে তোমার এই যে ওপরে যে এই যে পুরো চৌকোনায়, এইগুলো সব এই প্রি র্যাফেলাইটরা আহ, উদ্ভাবন করেছেন। তার আগে ছবিতে এগুলো হতো না, একটু আর্কিটেকচারের মতো একটা আর্চ হ্যান ত্যান এগুলো। আচ্ছা, উইলিয়াম হোলম্যান হান্ট, হায়ারলিং শেপার্ড। এটা হচ্ছে হায়ারলিং শেপার্ড, মানে হচ্ছে যে ধরো যে রাখাল বা ওই মাঠে কাজ করার জন্য তাকে হায়ার করা হয়েছে আহ, দিনের দিন মজুরি দিয়ে। একটি ছেলে, সে কাজ ফেলে বেসিক্যালি একটা মেয়ের সঙ্গে আহ, ফষ্টি নষ্টি করে, মানে লাইন মারছে বেসিক্যালি। এখানে একটা তার হাতে একটা মথ রয়েছে, মথ নিয়ে বোঝাচ্ছে তাকে যে হোয়াট এভার, যে জীবনের মানে কি এটসেট্রা। এদিকে সব ভেড়া টারাগুলো পাশের খেতে ঢুকে পড়ছে, ডিটেল চিন্তার বাইরে। আরে বাপ রে বাপ, তার ভেড়া, তার প্রত্যেকটা ভেড়া, মানে হান্টের যে চোখ, ডিটেল আর এই প্রিডাফেলাইট হান্ট এবং মিলে দুজনেই একটা টেকনিক ইউজ করতেন, বলে ওয়েট হোয়াইট টেকনিক। ওয়েট হোয়াইট টেকনিক মানে হচ্ছে, আম, আমি ঠিক এটা পড়ে, আমি লোকের সামনে করলে বুঝতে পারবো, এটা সাদা, খুব উজ্জ্বল সাদা আগে লাগাতেন ক্যানভাসে, এবং সাদাটা ভিজে থাকাকালীন অয়েল পেন্টে উনি কালার দিতেন, যাতে কালারগুলো একটা লুমিনসিটি হতো, একটা উজ্জ্বল, ভীষণ উজ্জ্বল ছবি। এবং উজ্জ্বল ছবি করার তাদের কারণ ছিল এই যে মধ্যযুগীয় যে এই যে সোনার পাত ফাত দিয়ে খুব উজ্জ্বল মধ্যযুগীয় ছবি, সেইটা করা। এখন এটা নিজের মতো করে, এটা তাই মধ্যযুগীয় কিছু হচ্ছে, এটা তো সেটা বড় কথা না। আমি মুভমেন্টটা কিভাবে এগিয়েছে এটা দেখা, এই এই হচ্ছে। হ্যাঁ, ডিটেল, মানে
এর মধ্যে একটা ন্যারেটিভ আছে, একটা মোরাল মেসেজ আছে, আর ন্যাচারালিজম আর ডাইডাকটিসিজমের একটা খুব, আমি বলবো, অস্বস্তিকর সহাবস্থান। আম, বা এই যে দ্য অ্যাওয়েকেনিং কনসিয়েন্স, মানে ভিক্টোরিয়ান একটা ঘরের ভেতর ভর্তি জিনিস, ক্লাটার্ড একদম। তাতে এক লোকটার কোলে বসেছে মহিলা, মনটা যেন কোল থেকে উঠে দাঁড়াচ্ছে, অ্যাওয়েকেনিং, যে বিবেক জাগ্রত, বিবেকের জেগে ওঠা। হ্যাঁ, এটা কি? এটা মোটামুটি ওই যে ভিক্টোরিয়ান সব যৌনতার সুরসুরি, এটা হচ্ছে একটা অ্যাফেয়ার, একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। ভিক্টোরিয়ান জেন্টলম্যান, তাই সে মানে কোলে, সে এখন বুঝতে পারছে যে আমি মানে এটা ভুল করছি। দেখো ওর হাতে কোনো ওর হাতে কোনো অন্য আংটি আছে, ওয়েডিং রিং নেই, এটা আমরা বুঝবো না, এটা কালচারাল ব্যাপার। ওয়েডিং রিং এ কোনো রকম পাথর বা কিছু থাকে না, গোল একটা রিং হয় খ্রিস্টান ওয়েডিং রিং। তারপরে এই যে বেড়ালটা একটা পাখিকে নিয়ে খেলা করছে, পাখিটা মরা পাখি হতে পারে, যে এখানে হচ্ছে যে মানে মানে এ যেরকম একে বশ করে রেখেছে সে তার প্রতীক। এখানে একটা এই সেলাইয়ের কাজ অর্ধেক হয়ে পড়ে রয়েছে, যেটা হচ্ছে মেয়েদের, ভিক্টোরিয়ান ইংল্যান্ডে মেয়েদের সংসারের প্রতীক ছিল সেলাইয়ের কাজ করা। সেখান থেকে আবার এই এখানে দেখো এখানে সুতো বা উল, উল এখানে আম, বলে নেই, অবিন্যস্ত হয়ে পড়েছে। এগুলো হচ্ছে সংসারের আহ, স্থিতি নষ্ট হচ্ছে, এর সব প্রতীক এগুলো ছিল ভিক্টোরিয়ান ইংল্যান্ডে, বুঝতো লোকে এগুলো। হ্যাঁ, এখানে লেখা আছে, আমি লেখাগুলো কি জানি না, মানে বিভিন্ন জিনিসের মধ্যে ছোট ছোট সিম্বলিজম দেওয়া। হান্টের ভীষণ অভ্যাস ছিল, এবং এই ধরনের সাবজেক্ট, এটার সঙ্গে এর সম্পর্ক কি, মিডিভালিজমের সম্পর্ক কি, সে হয়তো হচ্ছে না সব সময়। এটা কোনো একটা গল্প বা কিছু থেকে নিয়েছেন, মানে মানে এর মধ্যে একদম চাক্ষুষ দেখারও কোনো ব্যাপার নেই। আর মিডিভালিজমই, মিডিভালি বা কি হচ্ছে, সেটাও তো প্রশ্ন জাগে। আহ, এইবার আসছে দান্তে গেব্রিয়েল রোজেত্তির কাজ। রোজেত্তি অন্যরকম কাজ করতেন। ওর কাজে এই যে ন্যাচারালিজমের জায়গাটা ওইরকম ভাবে তুমি দেখবে না, এবং সেইটার ভিত্তিতেই মিলে আহ, আর হান্টের সঙ্গে ওর একটা মতবিরোধ পার্টিকুলারলি মিলের সঙ্গে একটা মতবিরোধ দেখা যায়। উনি, এটা হচ্ছে অ্যানাউন্সিয়েশন, এচ্ছে আনচিলা ডোমিনি, এই যে গেব্রিয়েল এসে যে বলেছিল মেরিকে তোমার বাচ্চা হবে ভার্জিন অবস্থায়, সেইটা বলছে। কিন্তু এখানে অদ্ভুতভাবে দেখাচ্ছে মেরি একটা বিছানায় বসে আর কি যেন ভয় পেয়ে গেছে। আহ, অদ্ভুত, এরকম ভাবে কেউ কোনোদিন অ্যানাউন্সিয়েশন আঁকেনি। এটা হচ্ছে খ্রিস্টানিটির একটা বিরাট মুহূর্ত। গেব্রিয়েল এসে তাকে খবর দিয়ে যাচ্ছে যে তোমার গর্ভে যিশুর জন্ম হবে, এবং এটাকে ফেমিনিস্টরা এটার সঙ্গেও লেখার মধ্যে যে সেক্সুয়াল অ্যাসল্ট, এই যে এই যে বিছানায় বাড়ির কোনো আত্মীয় এসে তাকে মলেস্ট করবে, সেই জায়গাটা এরকম একটা, সেটা নিয়ে আবার অনেকে আবার ভীষণ রেগে যায় এসব শুনলে। এনিওয়ে, হ্যাঁ, এই যে জ্যোতি রয়েছে মাথার পেছনে, যদিও জ্যোতিটা জ্যোতি দুটো পরে অ্যাড করা, কিন্তু অদ্ভুত একটা সিম্পল একটা কোণঠাসা ব্যাপার। সাধারণত ওই ইয়েতে, এই অ্যানাউন্সিয়েশন সিনে অন্য জিনিস থাকে, এঞ্জেল উঠছে হ্যান ত্যান, গেব্রিয়েলের, আর গেব্রিয়েল এঞ্জেল, কিন্তু গেব্রিয়েলের ডানা নেই, একটা সাধারণ লোক। এবং সেই ওই মিডল ইস্টে ওই ইসরায়েল ওদিককার আলখাল্লা পড়া লোক এখানে ফুল নিয়ে আর যে স্টাইল ট্রিটমেন্ট, এটা একেবারেই মিলে বা হান্টের মতো না। আহ, বিয়াতা বিয়াত্রিক্স হচ্ছে দান্তের কবিতা থেকে নেওয়া, দান্তের যে মিউজ মহিলা বিয়াত্রিক্স তাকে নিয়ে, এবং এইটার এই 1863 সালে করা ছবিটা, তার ঠিক আগের বছর ওর স্ত্রী এলিজাবেথ সিডাল মারা গেছেন, তার মুখ বসিয়ে করা। কিন্তু তুমি ছবিটার দেখতে, এটার মধ্যে একটা স্পিরিচুয়ালিজমটাই বড়, ওই ন্যাচারালিজমটা কোনো জায়গায় পাচ্ছে না। আর ওদিকে একটা অদ্ভুত মিস্টিক পরিবেশ, একটা মায়াময় একটা অদ্ভুত আহ আহ আধা মিস্টিক একটা পরিবেশ, আবছা আবছা ব্যাপারটা রয়েছে, একটা আলো আসছে, কিন্তু মিলে বা হান্টের মতো আদৌ নয়। আহ, উনি কিন্তু ওই দিকে যাননি, উনি এইভাবে কাজ করতেন। এ তুমি দুটো তফাৎ দেখো, এটার যে ডিটেল ন্যাচারালিস্ট যে অ্যাপ্রোচ, এটা আদৌ তা না। আহ 1857, তখন ওই
বাকিরা নতুনরা ইনভলভ হচ্ছে। আর আহ, জন রাস্কিনের সঙ্গে মিলের অ্যাকচুয়ালি একটা শত্রুতা হয়ে যায়। জন রাস্কিনের বউ মিলের প্রেমে পড়েন। জন এভারেট মিলে খুব সুপুরুষ ছিলেন। জন রাস্কিনের বউ, আহ, জন রাস্কিন এরা বলে খুব ইম্পর্টেন্ট ছিলেন। সেখানে বউ বিয়ে 6 বছর পরে মিলের প্রেমে পড়েন, মিলেকে বিয়ে করেন। জন রাস্কিনের সঙ্গে মিলের বাক্যালাপ বন্ধ হয়ে যায়, স্বাভাবিক। আর এখন জন রাস্কিন এই নতুন গ্রুপটার মধ্যে আছেন, মিলে নেই। জন রাস্কিন, রোজেট্টি রোজেট্টি এদের জড়ো করেছেন 53 তো 57 সালে, 4 বছর বাদে আবার নতুন। এটা হচ্ছে সেকেন্ড ফেজ। তারপরে রোজেট্টি এইরকম শুরু করেন 74 সালে, 1800। এটা হচ্ছে প্রিডাফিলাইট ব্রাদারের শেষ পর্যায়ে, যে এই যে একটা ফ্ল্যাটনেস তো আছেই, তার মানে অর্নামেন্টেশন, মানে ভীষণভাবে অর্নামেন্ট। এটার মধ্যে আমি ফিরছি একটু পরে। ভীষণভাবে অর্নামেন্টেশন। এই বড় গলা, তুমি ভাবো এখানেই তোমার এই বাঁদিকেই দেখো কত বড় গলা এই বিয়াট্রিক্সের। আর এখানে কি বড় গলা, মানে পুরো অড লাগছে দেখতে। তারপরে ফুল টুল দিয়ে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ভর্তি, ড্রেপারি দেখো না, মনে হচ্ছে একটা সেই প্যাটার্ন। এই দিকে চলে যান উনি। তারপরে আম, তারপরে আসেন, মানে ওই সময় আসেন ফোর্ড ম্যাডক্স ব্রাউন। উনি কিন্তু ওর মধ্যে মানে উনি কিন্তু ছিলেন সোশ্যালিস্ট, মনে হয় কাজ। উনি অনেকটা ফ্রেঞ্চ রিয়ালিস্টদের মতো বিষয় নেন, কিন্তু ওর সেই ন্যাচারালিজমের প্রতি বাপরে বাপ। রাস্তার কাজ হচ্ছে, তুমি দেখো এটার সঙ্গে তুমি এটাকে দেখো, পূর্বে কি নিচ্ছে? একটা খামারের মধ্যে একটা খুব সিম্পল, এখানে দেয়ালে রোদ পড়েছে, এখানে দেয়ালের টেক্সচার রয়েছে, বস্তা রয়েছে, একজন চাল খুব অলস ভাবে ওই শস্যের খুদ বাচ্ছে, আর একজন চালছে। এখানে একটা আভেনের মধ্যে দেখছে, মানে রুটি বেক করবে আর কি। দ্যাটস ইট। কি সিম্পল পরিবেশটা। আর এখানে বাপ রে বাপ ডিটেল, মানে ভাবা যায় না। তুমি জাস্ট দেখো এদিকে কত লোক, এদিকে ঘোড়ায় চড়ে, এখানে রাস্তায় কাজ হচ্ছে। আমরা যেটা জানি সেই জালের মধ্যে দিয়ে, সেই চালে এই যে পাথরের ইয়েগুলো পড়ে যায়, চালুনি। এখানে তোমার হুইল ব্যারোতে মানে সিমেন্ট বা কিছু, এখানে একটা কুকুর, এখানে একটা বাচ্চা নেমে এখানে পিকনিক করছে এ পার্কের মধ্যে, এখানে গাছে, ওইদিকে রাস্তা চলে গেছে। তুমি জাস্ট ভাবে এখানে দুটো লোক দাঁড়িয়ে অবজার্ভ করছে। এই ডিটেলের যে প্রাচুর্য, এইটা না ফ্রেঞ্চ রিয়েলিজম নয়। তুমি যদি এটাকে রিয়েলিজম, আমি বলবো এখানে ন্যাচারালিজমের দাপটে রিয়েলিজম, যদি আমরা ফ্রেঞ্চ রিয়েলিস্ট মুভমেন্টকে একটা বড় পথিকৃৎ হিসেবে ধরি, তাহলে এখানে রিয়েলিজম মার খাচ্ছে, রিয়েলিজম ডাউন প্লেড। এরকম ভাবে এই যে এরকম ভাবে একটা সিন কল্পনা করাই মুশকিল। এটা কি বাস্তবে এরকম ঘটে? ওরা কাজ করছে, তো এইগুলো কি হচ্ছে আশপাশে বসিয়েছে, তো মডেল দিয়ে বসানো। আমি জানি না ফোর্ড ম্যাডক্স ব্রাউন উনি বাইরে গিয়ে এগুলো মানে সিটি, এই যে গাছ বা বাড়ি, এগুলো বাইরে গিয়ে করেছেন কিনা, কিন্তু ফিগারগুলো তো মডেল দিয়ে করা। কিন্তু এটা খুব নাম করা ছবি ইংল্যান্ডের। তোমার ওয়ার্ক, এই তো মানে উনি ছিলেন এই ওয়ার্কারদের, মানে উনি আরো বেশি একটু মানে একটা ইংলিশের পক্ষে যতটা পলিটিক্যালি মোটিভেট করা যায়, মোটিভেটেড হওয়া যায়। মাথায় রেখো আমরা কিন্তু ভারতবর্ষে তখন হিয়ে হচ্ছে ভিক্টোরিয়ার রুল, এবং কোনো ছবি বা কোনো চিন্তা ভাবনার মধ্যে এগুলো নেই তাদের। তার কারণও আছে, সেটা আর এখানে আলোচনা করে লাভ নেই। ভারতবর্ষ সম্পর্কে ওদের একটা অদ্ভুত। আর আরেকটা ব্যাপার হচ্ছে সিপাহী বিদ্রোহের যে তো অনেক কিছু সিপাহীরা করেছিল, সে মেরেছিল, সেই মানে গ্যাং রেপ করেছিল, বাচ্চাদের মেরেছিল, এটা ঠিক। সীমাবিত হয়েছিল, এগুলো এগুলো মিথ্যা না। সেইটাকে এমন বড় করে ইংল্যান্ডে দেখিয়েছিল যে ইন্ডিয়া সম্পর্কে এই 1865 বা এই সময়টা জাস্ট ইন্ডিয়া একটা আমাদেরই সম্পত্তি, এটা আগেই ভাবতো। আর এখন হচ্ছে ইন্ডিয়া মানে এই যে মানে ওরা সাবহিউম্যান, এইটা ভীষণ স্ট্রং ছিল। এটা বদলায় আস্তে আস্তে তোমার 20th সেঞ্চুরির প্রথমে, যখন এই নানান রকম ইন্ডিয়ার ন্যাশনালিস্টরা ইংল্যান্ডে যেতে থাকে পড়াশোনার এর জন্য। মানে এখানে
ইন্ডিয়া সম্পর্কে এদের কোনো সোশ্যালিস্ট হলো, ইন্ডিয়া সম্পর্কে কোনো ওই জায়গাটাই আসেনি। এই যে অ্যান্টি কলোনিয়াল যে উপনিবেশের বিরুদ্ধে যে মনোভাব ওই দেশগুলোর, মানে যারা উপনিবেশকারী তাদের মধ্যে, তাদের মানুষজনের যে ফ্রান্সে অ্যান্টি কলোনিয়াল ডেমনস্ট্রেশনে সুরিয়ালিস্টরা যে সেইগুলো, এগুলো সবই 20th সেঞ্চুরিতে ঢোকার পর। আর এটা খুবই আর্লি। এইখানে লাস্ট লাস্ট অফ ইংল্যান্ড এরকম। এটা কোথায় যাচ্ছে লাস্ট অফ ইংল্যান্ড? মানে এরা অস্ট্রেলিয়া যাচ্ছে, অস্ট্রেলিয়াতে তখন সেটেল করছে। এবং ইংল্যান্ড থেকে তখন অস্ট্রেলিয়ায় যেত জাস্ট মানে দাগি আসামিরা বেসিক্যালি। একটা কবিতার বই আমার কার মনে পড়ছে না, শক্তি চ্যাটার্জি না, অন্য কার, সন্দীপন চ্যাটার্জির হতে পারে। বইটার নাম ছিল 70-এর দশকের বই, কফিন কিংবা সুটকেস। তো শুনলে মনে হয় কি বলছে কফিন কিংবা, এটার একটা কথা আছে, কফিন কিংবা সুটকেস। 19 শতকে ইংল্যান্ডে যারা দাগি আসামি তাদের বলা হতো, হয় তুমি চলে যাও, অস্ট্রেলিয়ায় গিয়ে থাকো, এই দেশে থাকতেই দেবো না, সুটকেস, আর তা না হলে তোমাকে প্রাণদণ্ড দেওয়া হবে, কফিন। এই সময় গাদা গাদা অস্ট্রেলিয়ার যে সাদারা গিয়ে সেটেল করেছিল তারা যাচ্ছে তাই লোক ছিল আর কি। মানে আরে তারা হচ্ছে মানে ক্রিমিনাল নয় এরমও ছিল, কিন্তু ম্যাক্সিমাম ক্রিমিনাল যারা ইংল্যান্ডে মৃত্যুদণ্ড অল্টারনেটিভ হচ্ছে অস্ট্রেলিয়া যাও। তাই অস্ট্রেলিয়ায় বউ বাচ্চা সবাই যে এই যে ক্রিমিনাল তা বলছি না, এরকম এমনিও ছিল যে অস্ট্রেলিয়ায় ভাগ্যান্বেষণে যাওয়া এই ধরনের ছবি। এখানে উনি ওই প্রি র্যাফেলাইট ওই গোল ব্যাপারটা নিচ্ছেন। আম, কিন্তু তুমি দেখো, তুমি এরাও ক্যারেজ, ওই মানে এটা এটা তো মানে জলে নৌকোয়, আরে থার্ড ক্লাস ক্যারেজ, অন্য অন্য ক্লাস এবং অন্য পরিবেশ ছবিটা। এই যে দমিয়ের থার্ড ক্লাস ক্যারেজ, তার যে এখানে ডান দিকে ন্যাচারালিজমের চূড়ান্ত আহ, বাঁদিকে, আর ডান দিকে এটা আমি বলবো ন্যাচারালিজমকে ডাউন প্লে করে অনেক জায়গায় সিম্পলিফাইড সারফেস রিয়েলিজম, রিয়েলিজমটা রাখছে। আহ, হ্যাঁ। এবার এই এডওয়ার্ড বার্ন জোন্স পরে যোগ দেন। তখন একটা মুভমেন্ট শুরু হয়েছে, এটাকে ঠিক মুভমেন্ট বলে আমি আলাদাভাবে ট্রিট করছি না, আহ, একটা বেশ ইনফ্লুয়েন্স পেয়েছিল এই সব সার্কেলে এস্থেটিসিজম। এস্থেটিসিজম হচ্ছে প্যাটার্ন বড় হয়ে উঠছে, ওই যে যেটা রোজেত্তির যে মেয়েটা, ওই ফুল টুল দেওয়া মেয়েটা, রোম্যান উইডো বসে আছে, ওটা ওই 1870-80-র দশকে এস্থেটিসিজম বলে একটা ব্যাপার চালু হয়েছে, যেখানে ফিগার গুলো আরো লম্বাটে হয়ে যাচ্ছে, পুরো ল্যান্ডস্কেপের মধ্যে ওইরকম হান্ট বা মিলের মতো নয়, ল্যান্ডস্কেপের মধ্যে যেন মনে হচ্ছে একটা ফ্ল্যাটনেস তো আছেই, প্যাটার্ন। এই বার্ন জোন্স মানে এই এই যে বিগাইলিং অফ মার্লিন, এটা হচ্ছে এই যে আর্থারিয়ান লেজেন্ড আছে না, মধ্যযুগে যে রাজা আর্থারের যে নাইট দিয়ে আমাদের ক্যামেলট ফ্যামেলট, ওই জায়গা থেকে নেওয়া, মধ্যযুগ থেকে উনি নিচ্ছেন। এবং এটা কি মধ্যযুগীয় দেখে আমার ভুল হচ্ছে না, কিন্তু মধ্যযুগ থেকে ফ্ল্যাটনেসটা নিচ্ছেন, প্যাটার্ন নিচ্ছেন। এই ফিগারগুলো অস্বাভাবিক ভাবে ভাবে আনন্যাচারালিস্টিক। উনি ন্যাচারালিজমের মধ্যে যাচ্ছেনই না, লম্বাটে সব কিছু এর মধ্যে একটা লম্বাটে রয়েছে। সেটা হচ্ছে এস্থেটিসিজমের যে মুভমেন্ট বলি, ধারা বলি, ট্রেন্ড, তার খুব স্ট্রং ছিল ওই 20, আর্ট ফর আর্ট সেক যাকে বলে। মানে ওদের আর কোনো মানে আমার ফর্মাল এক্সপেরিমেন্ট, এটাই পরে আর্ট ফর আর্ট সেক হয়, যদিও আর্ট ফর আর্ট সেক কথাটা খুব মোটা দাগে। তো উনি আহ, এটাতে কাজ করছেন। আহ, এবং আমি এটাকে আবার ফিরিয়ে আনবো পরে। আচ্ছা, এবার যাই আর্টস অ্যান্ড ক্রাফটস আর আর্ট, আমি ড্যাশ দিয়ে লিখেছি কারণ একটা থেকে আরেকটাতে ট্রানজিশন হয়েছে। আমি আর্টস অ্যান্ড ক্রাফটসকে বলছি আইডিয়া বেসড, কিন্তু আর্ট নুভোকে বলছি এই যে ড্যাশটা নিচেও দিয়েছি, খেয়াল রাখো এই ড্যাশ। আর্ট নুভো হচ্ছে স্টাইল বেসড। আর্টস অ্যান্ড ক্রাফট শুরু হয় 1870-এর দশক থেকে, 1890 ছিল, তারপরে সেটা স্মুথলি ট্রানজিশন হয়ে যায়। 1870-এর দশকে শুরু হয়েছে, 1890-তে আর্ট নুভো। আর্ট নুভো মানে হচ্ছে নিউ আর্ট। আর্ট নুভো শুরু হয়, আর্ট নুভোটা অনেক ইন্টারন্যাশনাল হয়ে পড়ে। আর্লি 1900s বলা মুশকিল কবে আলাদা করে শেষ হওয়ার কোনো ব্যাপার ছিল না, ওটা অন্যান্য জিনিসের মধ্যে মিশে যায়। এই প্রথম একটা টোটাল আর্ট, যে আমরা বলি কনস্ট্রাকটিভিজম বা হাউসে টোটাল আর্টের ওইভাবে বলেনি কেউ, কিন্তু টোটাল আর্টের সূচনা আমরা দেখতে পাবো এখানে।
ফিন দ্য সিয়াকলে কালচার, ফিন দ্য সিয়াকলে মানে কি, এন্ড অফ দ্য সেঞ্চুরিতে। এন্ড অফ দ্য সেঞ্চুরিতে কি অবস্থা ইউরোপ, ওয়েস্টার্ন মানে পশ্চিম ইউরোপে, আর লা বেল এপক মানে দ্য বিউটিফুল এরা, এগুলো মেইনলি ফ্রান্স থেকে এই কথাগুলো এসছে। বেসিক্যালি 1890-এর দশকে আহ, এটা এন্ড অফ দ্য সেঞ্চুরি, খুব কলোনি থেকে টাকা আসছে, ইউরোপ, পশ্চিম ইউরোপের দেশগুলো প্রচন্ড ধনী। আহ, মেয়েদের কোনো রাইটস নেই, মেয়েরা ভোট টোট দিত না, মেয়েরা সব ভালো ড্রেস করে গিয়ে ক্রোকে খেলছে, পুরুষরা ফুর্তি করছে, সবই খুব সুন্দর। লা বেল এপক, 1890-এর দশকটাকে বলা হয় লা বেল এপক। আহ, আর ফিন দো সিয়কলে হচ্ছে অ্যারাউন্ড 1880-র দশক থেকে বলা হয়, 80 লাস্ট দুটো দশক। ফিন দো সিয়কলের মধ্যে কিন্তু কিছু অবক্ষয়ের পরিচয় পাওয়া যায়, যেখানে তোমার প্রস্টিটিউশন, যৌনকর্মী অনেক ওপেনলি, মানে সোসাইটির যে মানে নিপীড়ন, ক্যাপিটালিজম বাড়ছে তো নিপীড়নের জায়গাটা কিন্তু আরো বাড়ছে, কিন্তু লা বেল এপকের চাদরে সেটাকে ঢাকা, অর্থাৎ এটা প্রথম বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে, আর 15 বছরের মধ্যেই প্রথম বিশ্বযুদ্ধ হবে। সুতরাং লা বেল এপক বা ফিন দ্য সিয়কলে কালচারে ওপরে চাকচিক্য কিন্তু নিচে একটা মানে একটা অস্থিরতা রয়েছে, সেটাকে ঢেকে রাখা হতো। এটা মূলত ফ্রান্সের থেকে এসছে কথাগুলো, কিন্তু আম, ইংল্যান্ডেরও নিজস্ব, বা ব্রিটেনের, এবার আমি ব্রিটেন বল, ব্রিটেনেরও নিজস্ব ফিনদোসিয়কলে ওরা আহ, চিহ্নিত করে। রিয়াকশন টু এলিয়েনেশন, এই যে এই যে পরে চার্লি চ্যাপলিনের যে মডার্ন টাইমস, এই যে ওয়ার্কারের এলিয়েনেশন, ম্যান ভার্সেস মেশিন, এটা তো এক তখন শুরু হচ্ছে। এই যে আজকে যে মেশিন সব এস্টাবলিশড হয়ে গেছে বিগ ইন্ডাস্ট্রি, এখন একটা ওয়ার্কারের সঙ্গে মেশিনের সম্পর্ক কি? এই এই যে আমরা এলিয়েনেশন বলি, ভেতরে একটা অবসাদ, এইগুলো শুরু হচ্ছে, এগুলো স্টাডি করতে, ফ্রয়েড স্টাডি করছেন। এই যে এগুলো তো 1880-90 দশক থেকে শুরু হচ্ছে, এগুলো 1920-30-এর দশকে গিয়ে আমরা তখন অনেক কিছু জানি, কিন্তু 1880-90 দশকে এখনো এগুলো শুরু হচ্ছে। স্টাডিগুলো যে মানুষের যে বিচ্ছিন্নতা, মানে এই লাভ এলেপকের নিচে যে একটা মানুষের একটা এলিয়েনেশন আছে, সেটা বড় লোকেরও আছে, গরিব লোকেরও আছে, দুরকম ধরনের হতে পারে, কিন্তু আছে এলিয়েনেশন। এই যে রিয়াকশন টু দ্য এলিয়েনেশন অফ ওয়ার্কার্স ডিউ টু ইন্ডাস্ট্রি রেভলিউশনের ফলে যে এই যে একটা বুর্জোয়ার যে ফ্যাক্টরির মালিক, তারও এলিয়েনেশন আছে, ওয়ার্কারেরও এলিয়েশন আছে, এই এলিয়েনেশনের বিরুদ্ধে এই মুভমেন্ট, আর্টস অ্যান্ড ক্রাফটস মুভমেন্ট, এটাকে রিয়াক্ট। সুতরাং এদের প্রি র্যাফেলাইটের মতোই তাদের অ্যাটিচিউডটা একটা রোমান্টিক, একটা সেই প্রি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে ফিরে যাওয়া, কিন্তু ওইরকম ভাবে আলাদা করে মিডিভালিজম না, সিনথেসিস, ওরা মনে যে টোটাল আর্ট, সিনথেসিস অফ অল আর্টস। এবং এইখানে আমাদের আর্কিটেকচারের দিকে তাকাতে হবে। টোটাল আর্ট, এটা আমি বলছি, ওরা ওইভাবে বলেনি, টোটাল আর্ট বাই দ্য পিপল ফর দ্য, বুঝতে পারছো তো, এই যে মানুষের জন্য শিল্প। এই আজকে অনেকে কলকাতায় ক্যাঁচর ক্যাঁচর করে মানুষের জন্য শিল্প, আর্ধেকই বোঝে না মানুষের জন্য শিল্প অনেক ধারা আছে। এটা এরা মনে করেছিল এটা কিরকম, মেশিনকে আমি এড়াতে পারবো না, মেশিন মানে মাস প্রডিউসড হবে, কিন্তু তার আগে ডিজাইনের মধ্যে একটা হাতে তৈরির একটা জায়গা থাকবে, তারপর সেটা মাস প্রডিউসড হবে, এবং মাস প্রডিউসড অর্নেট ন্যাচারাল ফর্মস হবে। ওই যে যে আমাদের যে মডার্নিস্ট যে রেক্টিলিনিয়ার যে আর্কিটেকচার, ওটার বিরুদ্ধে, ওটা এসছে পরে বাহাউস থেকে, কনস্ট্রাকটিভিজম বাহাউস থেকে। এরা কিন্তু চেয়েছিল অর্নেট হবে, ভীষণ একটা অর্গ্যানিক ব্যাপার থাকবে, দেখাচ্ছি, ন্যাচারাল ফর্মস মেড ইনটু আ হোল, সবকিছুর মধ্যে একটা হোলিস্টিক জায়গা থাকবে। ফাংশনাল অবজেক্টসও করবো, মানে কোনো অসুবিধা নেই, ওয়ালপেপার, টেবিল ল্যাম্প, ফার্নিচার, সবকিছুরই সমান মর্যাদা উইথ, এগুলো তো শুনেছো তুমি। কিন্তু বাহাউস ফাউস কনস্ট্রাকটিভিজম অন্য পার্সপেক্টিভটা একটু অন্য ছিল, এখানে হচ্ছে আরো রোমান্টিক। ওদের পার্সপেক্টিভটা লেস রোমান্টিক ছিল, ওখানে রোমান্টিসিজম আছে, কিন্তু এই আর্টস অ্যান্ড ক্রাফটস মধ্যে রোমান্টিক। ফাংশনাল অবজেক্টস উইথ হাই এস্থেটিক ভ্যালু, ফাংশনাল অবজেক্টস এর মধ্যে একটা নান্দনিক ব্যাপার থাকবে, আর তারপরে সেটা মাস প্রডিউসড হবে ফর ওয়াইডার পাবলিক, কিন্তু ডিজাইনটা হবে একদম
ভেতর থেকে আসছে একজন ডিজাইনারের। প্রডিউস নিউমারাস, সেই জন্য গিল্ডস, যেটা মধ্যযুগের গিল্ডস, যে ওয়ার্কারদের গিল্ড, এটা তো চলে গেছে, ক্যাপিটালিজম থেকে শেষ করেছে। কিন্তু না, ওরা গিল্ড তৈরি করেছে, ওয়ার্কশপ তৈরি, স্কুল তৈরি, একটা কোম্পানি তৈরি করেছে এই ধরনের ওয়ালপেপার ছড়িয়ে দাও, করে ছড়িয়ে, অদ্ভুত একটা ব্যাপার আর্টস অ্যান্ড ক্রাফটস। এটা কিন্তু প্রি র্যাফায়েলাইটের থেকে সঙ্গে ইনফ্লুয়েন্স, কিন্তু ওই অত মিডিভালিজমের কথা বলছে না। এদের মধ্যে কারা ছিল? উইলিয়াম মরিস, রাস্কিন এবং রোজেত্তির বন্ধু ছিলেন। ইনি ইনভলভড হন, ইনি প্রথমে পেন্টিং করতেন, কিন্তু তারপরে ইনি ওই ডিজাইনার, আর্কিটেকচার ডিজাইনার হন। জেমস ম্যাকনিল হুইস, ইনি খুব নাম করা পেন্টার, আমেরিকান, কিন্তু ইংল্যান্ডে থাকতেন, উনি ছিলেন এর মধ্যে। লুই কমফোর্ট, আহ, আহ, টিফানি, টিফানি ইনি আমেরিকান ডিজাইনার, দেখাচ্ছি এর কাজ। আহ, আন্তনি গাউডি, স্প্যানিশ আর্কিটেক্ট, এবং ভিক্টর হর্টা, বেলজিয়ান আর্কিটেক্ট। আর গুস্তাভ ক্লিমট, এর নাম তোমরা জানো, অস্ট্রিয়ান পেন্টার। এই অব্রে বিয়ার্ডসলে, ইংলিশ ইলাস্ট্রেটর এবং মানে ড্রয়িং পয়েন্ট, কিন্তু খুব অল্প বয়সে, 26 বছর বয়সে মারা যায়। প্রি র্যাফেলাইট কিন্তু ভীষণভাবে ইংলিশ, লোকাল, এর বাইরে কোনো ইনফ্লুয়েন্স ছিল না। কিন্তু এরপরে আর্টস অ্যান্ড ক্রাফটস, এবং তারপরে আর্ট নুভো, আর্টস অ্যান্ড ক্রাফটস থেকে চলে যাচ্ছে আর্ট নুভো, এটা কিন্তু ইন্টারন্যাশনাল। সেই জন্য আমি অন্য দেশে, এই যে উইলিয়াম মরিসের একটা যেমন গ্রিন ডাইনিং রুম, এটা একটা পুরো সমস্ত ঘরটা উনি ডিজাইন করেছেন এই ন্যাচারাল ফর্ম দিয়ে। এটা হচ্ছে সাউথ কেনসিংটন মিউজিয়ামের একটা ঘর উনি করেছিলেন, এখন যেটা ভিক্টোরিয়ান অ্যালবার্ট মিউজিয়াম লন্ডনের। আম, মানে সমস্ত কিছুর মধ্যে একটা বাইরের নেচার, এখানে ওই নেচারের ব্যাপারটা আছে, কিন্তু ঠিক প্রি র্যাফেলাইটের মতো করে না। এই যে ছবি থাকবে, কিন্তু সব কিছুর মধ্যে একটা ন্যাচারাল ফর্ম আর আমার তৈরি করা ফর্ম মিশে যাবে একসঙ্গে। এইখানে দেখো ভিক্টর হর্টার স্টেয়ারওয়েল অফ ইন্টেরিয়র ট্যাসেল হাউস, ব্রাসেলসে, দেখো কিভাবে ডিজাইন। হ্যাঁ, মানে এই যে সিঁড়ির যে ওই, এইগুলো কিন্তু আমরা, এগুলো রট আয়রন, এই যে এস গুলো, বড় এস গুলো আলপনার মতো, এটা কিন্তু আমরা অনেক চিনতে পারবো, কারণ কলকাতায় অনেক বাড়ি আছে পুরনো আমলের, যারা নর্থ ক্যালকাটার পার্টিকুলার, এই ধরনের রেলিং এসব আছে, রট আয়রন, রট আয়রনের কাজ। আর তার সঙ্গে দেয়ালের ওয়ালপেপারের ডিজাইনটা দেখো মিশে যাচ্ছে। এটা আরেকটা বাড়ি, এখানে এই যে ওপরে স্কাইলাইট, ওপরে মানে আলোর রোদ আসছে, একটা কাঁচ দিয়ে ঢাকা, এটা আর্ট নুভো চালু করে। আর্ট নুভো কথাটা এসছে প্যারিসে একটা দোকানের নাম থেকে, আমি ঠিক জানি না দোকানটা কিসের দোকান ছিল, কিন্তু আর্ট নুভো মানে নিউ আর্ট। এখানে দেখো, এখানে একটা সত্যি করে একটা গাছ রয়েছে, কিন্তু সমস্তটার মধ্যেই একটা এই যে নুয়ে পড়া, হেলে পড়া, এবং একটা অদ্ভুত একটা ডিজাইন অ্যাটিটিউড রয়েছে সবটার মধ্যেই। এই গাছটা তার একটা, তুমি পার্টিকুলারলি ফটোগ্রাফি ঝপ করে দেখলে গাছটাকে আর এই ডিজাইনগুলোকে আলাদা করা মুশকিল হয়। আর্ট নুভো খুব, এটা এটা পরবর্তীকালে ইয়ের তোমার আম, পরবর্তীকালে ছড়িয়ে পড়ে ইন্টারন্যাশনালি, এবং এটার শেষ কবে বলা অন্য জিনিসের মধ্যে ঢুকে যায়। মানে বিংশ শতাব্দীর প্রথম আহ, 1-2 দশকে তো ছিলই, খুবই এটা ভীষণ ইনফ্লুয়েন্স করে ফার্নিচার ডিজাইনারদের। দেখো, এটা বুঝতে পারছো কোথা থেকে, আহ, মানে কোথা থেকে নিচ্ছে আমি ওভাবে বলবো না, কিন্তু একটা জায়গা আছে, এই যে প্যাটার্ন, এটা প্রি র্যাফায়েলাইটের পেন্টিং এর পরের দিকে, রোজেত্তি পেন্টিং আসছে, এই যে প্যাটার্নিং, এটা আর্ট নুভোতে। মানে আমি বলছি না ওরা কনসাসলি, বা রকোকো, আমি তো রকোকো দেখিয়েছি, রকোকোর যে একটা অদ্ভুত একটা ডিজাইন টেম্পারামেন্ট, ওরা আলাদা করে রকোকোর দিকে তাকিয়েছে বলছি না, কিন্তু এটাই চলে আসছে ভেতরে। আহ, আলাদা করে এই ছবিটা দেখছি ওই ছবিটা দেখছি তা না, কিন্তু রকোকোর একটা এই যে ডিজাইন মেন্টালিটি, কিন্তু রকোকোর যে অবক্ষয় জায়গাটা নিচ্ছে না, এটাতে সত্যি করে মানুষের কাছে যাব ইত্যাদি। এবং অ্যাকচুয়ালি রোজেত্তির সঙ্গে আমি রকোকোটা তুলনা করতেই পারি। রোজেত্তির এই যে প্যাটার্ন, এর মধ্যে রকোকোর ইনফ্লুয়েন্স আছে নিও ক্লাসিজমকে টপকে গিয়ে। আহ, এই আন্তনি গাউডি, এটা অদ্ভুত বাড়ি, এটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং বার্সেলোনা, এটা আমি গেছি। যদিও দুর্ভাগ্যবশত আমি যেদিন গেছি সামনের এই যে ভিউটা আমি দেখতে পাইনি, কারণ ওখানে একটা কাপড় দেওয়া ছিল, তোমার রেনোভেশন হচ্ছে, কিন্তু আমি ভেতরে ঢুকেছি।
ট্যুর দেয় ভেতরে। এখানে একটা শব্দ দিয়েছে নিচে, মডার্নিজম। মডার্নিজম হচ্ছে আর্ট নুভোকে স্পেনে যে নামে ডাকা হতো। একটা লক্ষণীয় ব্যাপার হচ্ছে ওরা কিন্তু আর্ট নুভো, নিউ আর্ট, এটাকে ট্রান্সলেট করে নিউ, মানে স্প্যানিশে ট্রান্সলেট করেনি, ওরা মডার্নিজম বলছে। অর্থাৎ আর্ট নুভোর সঙ্গে ওরা মডার্নিজমের একটা অবিচ্ছেদ্য সম্পর্ক আহ, দেখছে আর কি, মডার্নিজম। এটা কিন্তু অ্যাপার্টমেন্ট বিল্ডিং, ফ্ল্যাট বাড়ি একটা। আরে বাপ রে বাপ, মানে আর্ট নুভোর একেবারে টেক্সট বুক এক্সাম্পল। কোনো জায়গায় তুমি একটা স্ট্রেট লাইন পাবে না, সবকিছুর মধ্যে একটা ঢেউ খেলানো ব্যাপার। এইটা দেখো। এবং আমি যে ঢুকেছি ভেতরে, আমাদের নিয়ে যাচ্ছে, ওটা তো ট্যুরিস্টদের মানে ইয়ে করে, মানে তোমার কি বলে, ওয়াক থ্রু করে। সেখানে আমি দেখতে পাচ্ছি পাশে ফ্ল্যাটের দরজা রয়েছে, ফ্ল্যাটের ভিতরে লোক রয়েছে। তারা ভীষণ বিরক্ত হয় বার্সেলোনায় এইগুলো করে বলে। মানে মানে পুরো ফ্ল্যাট, মানে একটা ওদের সব জায়গায় নিয়ে যাবে না, একটা প্যাসেজ দিয়ে তারপরে ওপরে উঠে লিফটে উঠে দিয়ে একদম ছাদ পর্যন্ত নিয়ে গেছে। কিন্তু একটা রুট আছে, কিন্তু সেই রুটেও লোকের বাড়ি রয়েছে, এগুলো ফ্ল্যাট। লোকে অসাধারণ। মানে তুমি ভেতরে ঢুকলে মাথা খারাপ হয়ে যাবে, কোথাও কোনো স্ট্রেট লাইন নেই, কোনো এরকম ভার্টিক্যাল হরাইজন্টাল নেই। দেখো, এটা ওই ভেতরে একটা উঠোন মতো আছে, তার একটা জানলা থেকে তোলা। ঘুলঘুলি এগুলো, এই যে ঘুলঘুলি, আহ, ঘুলঘুলি না, এগুলো জানলা। এটা হচ্ছে চিলে কোঠার ঘরগুলো, তার জানলা। তুমি ছাদে দেখো, ডান দিকে, আমি ছাদে গেছি, হ্যাঁ, ছাদে চিমনি। চিমনি মনে হচ্ছে গলে গলে পড়ছে সব। অসাধারণ বিল্ডিং, কাসাম মিলা। আর একটা প্রজেক্ট উনি করেছিলেন, সাগ্রাদা ফ্যামিলিয়া, হোলি ফ্যামিলি চার্চ। সেটা 1883-তে শুরু হয়েছিল। কেন আমি ছেড়ে রেখেছি পাঁচটা, আহ, উনি, তারপরে উনি 1926-এ মারা যান। 1883 থেকে 1926-এর মধ্যে আহ, আহ, বিভিন্ন সময়, এটা তো বিশাল প্রজেক্ট, আমি এটাতেও গেছি। বিভিন্ন সময় তৈরি শুরু হয়, মানে আবার থেমে যায়, ফান্ডিং টান্ডিং বিভিন্ন কারণে। উনি 1926-এ মারা যান। সেটা থেকে আজও চলছে। আমি যখন গেছি 2014-তে, তখনও এটার কাজ কিছুদিন বাদে আবার শুরু হয়। ভেতরে উপাসনা হয়, কিন্তু অনেক অংশই ইয়ে করা রয়েছে, আহ, মানে ইনকমপ্লিট। ওরা আগামী বছর গাডির মৃত্যুর 100 বছর হবে, 2026। আগামী বছর ওরা ডিটারমিন্ড যে বার্সেলোনার ওপেন করবে। এইখানে দেখো, ইয়েটা দেখো কিভাবে, যেরকম পুরো অর্গ্যানিক, এই যে একটা যে আর্কিটেকচার, একটা তারাম উঠে গেছে, একটা ভারী ব্যাপার নেই, মানে যেন সব কিছু হালকা ভাব রয়েছে এটা ভেতরটা। সাগ্রাদা ফ্যামিলিয়া, আর্ট নুভো। এখানে জেমস ম্যাকনিল হচ্ছে পেইন্টার, তিনি একটা ঘর করেছেন, দ্য পিকক রুম, যেটা এই পুরো ঘরটাকে তুলে এনেছে। এখন ইউএসএ তে একটা, ওয়াশিংটন ডিসিতে একটা গ্যালারিতে আছে, এটা করেছিলেন ইংল্যান্ডে একজনের পোর্সেলিন, এক বড় লোকের পোর্সেলিন, মানে চাইনিজ পোর্সেলিন এক্সিবিট করার জন্যে পুরো ঘরটা উনি ডিজাইন করেছিলেন। সব কিছুর মধ্যে একটা অর্নেট ব্যাপার। এখানে দেখো, এখানে অর্নেট, মানে পুরো যিনি লাইট ফাইট সব ডিজাইন করেছিলেন। পিকক রুম, অব্রে বিয়ার্ডসলি, ওর সেই এই আহ, এটা কিন্তু, এগুলো শুধু ড্রয়িং অত সোজা নয়, উনি একটা প্রথম লাইন ব্লক চালু করেন, অব্রে বিয়ার্ডসলি। আহ, উনি কিন্তু ওই প্রি র্যাফেলাইট ব্রাদারহুডের মতো মিডিভাল সাবজেক্ট নিচ্ছেন, কেউ কেউ করেছেন, নিচ্ছেন এটা। কিন্তু সব কিছুর মধ্যে একটা, মানে ভীষণভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন, এবং যেটাতে লাইন ব্লকের সুবিধা হয়, এবং অসম্ভব পেইনস্টেকিং এটা থেকে ব্লক তৈরি করা। উনি আহ, একটা এলিগেন্স আছে। আর্ট নুভো, অব্রে বিয়ার্ডসলে, উনি ইংলিশ, অব্রে বিয়ার্ডসলের কাজ দিয়েই আর্ট নুভো এক্সপ্লেন করা যায়। ভীষণ একটা লালিত্য এবং গ্রেস রয়েছে উনি নিচ্ছেন। তো বার্ন জোন্স থেকে ভীষণ ইনফ্লুয়েসড হয়েছিল, এই যে ইলংগেটেড বডি প্যাটার্ন, উনি ইনফ্লুয়েস হয়েছিলেন। আবার উনি জাপানিজ প্রিন্ট থেকেও, এই যে ফ্ল্যাটনেসটা, উনি জাপানিজ প্রিন্ট থেকেও নিয়েছেন। ওর সম্পর্কে বলা হয়, উনি এখন মানে ঠিক পরিষ্কার নয় উনি সমকামী ছিলেন কিনা, কিন্তু উনি অস্কার ওয়াইল্ডের খুব বন্ধু ছিলেন। অস্কার ওই সময়কার ভীষণ বিতর্কিত লেখক এবং সমকামী।
ওই সবাই যাচ্ছে তাই ব্যাপার ছিল সমাজের। তো উনিও ছিলেন কি এটা শিওর না, অনেকে বলে হ্যাঁ অনেকে বলে না। আম, তো উনি যাই হোক টিভিতে মারা যান 26 বছর বয়সে, খুবই ইয়াং ট্যালেন্ট। অস্ট্রিয়াতে আর্ট নুভোকে যে নামের দুটো নাম ব্যবহার করা হতো, একটা হচ্ছে ইউগেন স্টিল। ইউগেন স্টিল এখানেও আর্ট নুভোকে জার্মানে ট্রান্সলেট করছে না সরাসরি। ইউগেন স্টিল তার আক্ষরিক অনুবাদ হচ্ছে ইউথ স্টাইল, মানে ওই নতুন কিছু একটা, নতুন আর্ট। এটা একটা। আরেকটা হচ্ছে সেটসেসি সেটস, আমার উচ্চারণ জানি না ঠিক হচ্ছে না হয়তো, সেটসেসিয়ন স্টিল, মানে সিসেশন, একটা মেইন স্ট্রিম থেকে বেরিয়ে এসে সিসেশন করে এসে যে স্টাইল তৈরি হচ্ছে। দুটোর মধ্যেই এই নতুনত্বের ব্যাপারটা আছে। এই যে স্পেনে মডার্নিজমের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখেছে ওরা, মডার্নিজম একটা নতুন ব্যাপার তখন। আর এখানে আহ, একটা এস্টাবলিশড জায়গা থেকে বেরিয়ে আসার ওই রকম ভাবে দেখছে যা অস্ট্রিয়ানরা। তবে বেশি প্রচলিত শব্দ হচ্ছে ইউগেনস্টিল। গুস্তাভ ক্লিমট আমরা জানি, কলকাতায় গুস্তাভ ক্লিমটের একটা বিশাল এই যে অর্নামেন্টেশন, এই যে শাড়ি বা ড্রেসটাকে যে পাড়িয়ে দেওয়া, এই যে একটা অদ্ভুত ফ্লো, আর্ট নুভো। তার মধ্যে উনি রাখছেন ফিগার, একজনের পোর্ট্রেট, কিন্তু একটা অদ্ভুত সেই যেন ছোট 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 এই দিয়ে ছড়িয়ে পড়ছে। গুস্তাভ ক্লিম খুবই সুপরিচিত, এবং অনেকেই এই যে এইখানে যে প্যাটার্ন গুলো, এখানে প্যাটার্ন, এখানে আবার জিওমেট্রিক প্যাটার্ন, এখানে অর্গানিক প্যাটার্ন, কলকাতায় খুবই সুপরিচিত। বা এই যে এটা তো বিখ্যাত ছবি কিস, এইটা আমি পাশে এটা রাখলাম কারণ এই যে তাকে দেখাচ্ছি এটা একটু ক্রপড আমার মনে হচ্ছে, সেই জন্য আমি অ্যাকচুয়ালটা দেখালাম আর কি। আহ, একদম মানে এটা থেকে কত ইয়ে তৈরি হয়েছে তোমার, আহ, বিছানার চাদর থেকে শুরু করে কিছুটা কাজ হয়েছে। মানে আর্ট নুভো ছড়িয়ে পড়েছে আমাদের আর্কিটেক্ট, কলকাতার আর্কিটেকচারে তখনকার তৈরি বাড়িতে অনেক সময় দেখবে। এখন আবার ওটা চলে গেছে, রট আয়রনের ওরকম এস এর মতো বিশাল প্যাটার্নের রেলিং হ্যান ত্যান। এখনকার মানে ওটার বংশধর হচ্ছে এখনকার গ্রিল, ওদের গ্রিল, যেটাতে মানে ওদের ওয়াক তুলবে আর কি এরা। তা কিন্তু কলকাতার তখনকার বাড়িতে, 1900 সালে তৈরি বাড়িতে দেখবে অনেক জায়গায় ভেঙে ভেঙে পড়ছে এখন, কিন্তু আছে আর্কিটেকচারে পার্টিকুলারলি। আর এই হচ্ছে টিফানি, ওই যে লুই লুই কমফোর্ট টিফানি, উনি নিউ ইয়র্কের টিফানি, একটা বিশাল, এরাও মানে আর্টস অ্যান্ড ক্রাফটস মুভমেন্টের কোম্পানি খুলেছিল উইলিয়াম মরিস। আর এর তো কোম্পানি বিশাল এম্পায়ার। টিফানি ল্যাম্প, টিফানি ল্যাম্প একটা লেজেন্ডারি ল্যাম্প। ছোট ছোট স্টেন, যে চার্চের যে যে কাঁচ বসিয়ে জানলা, সেইটাকে নিয়ে টিফানি ল্যাম্প। এরা একটা মানে ইয়ে হয়ে গেছে, এখন তো অনেক ইমিটেশন বেরোয়। এরা একটা ঐতিহ্য, লুই কমফোর্ট টিফানির করা আহ টিফানির টেবিল ল্যাম্প, মানে আমেরিকার কোনো সম্ভ্রান্ত বাড়িতে টিফানি ল্যাম্প থাকবে না, এটা বহুকাল পর্যন্ত একটা স্ট্যান্ডার্ড ছিল আর কি। ঘর সাজানো নানান রকমের আছে, এগুলোকে বলে ওয়াটার লিলি ল্যাম্প, ফাংশনাল অবজেক্ট। সুতরাং তাহলে আর্টস অ্যান্ড ক্রাফট মুভমেন্ট আর্ট নুভোতে ঢুকে গেল আর কি। আচ্ছা, তাহলে আমরা এটা হলো, আমরা কথা বলি। আমরা জানি আপনারা অনেকেই আমাদের প্রোগ্রাম নিয়মিত দেখেন, সেজন্য আমরা অত্যন্ত আনন্দিত ও আপনাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু একই সঙ্গে আমরা এও লক্ষ্য করছি আপনারা অনেকেই কিন্তু সাবস্ক্রাইব করছেন না। এই চ্যানেলের সমৃদ্ধির জন্য একান্ত জরুরি আপনাদের সক্রিয় অনুমোদন। তাই চ্যানেলে প্রথমত সাবস্ক্রাইব করুন, আর প্রত্যেকটা প্রোগ্রাম লাইক এবং শেয়ার করুন, আর সবশেষে কমেন্ট বক্সে মন্তব্য রাখুন, প্রশ্ন এবং মতামত জানান। আপনাদের মতামত জানতে আমরা অসীম আগ্রহী। ভালো থাকবেন। আচ্ছা, এই আমরা যে মানে আহ, এই প্রি প্রি র্যাফালাইট বা এর এজের যে কাজগুলো দেখলাম, প্রি এবং সেখানে র্যাফেলাইট, হ্যাঁ। প্রি র্যাফালাইট, তো সেটাতে সেটাতে কি মানে তোমার মনে হয় যে সেই সময় যে রাজতন্ত্র বা তাদের যে একটা ডিসিপ্লিন বা শাসন ব্যবস্থা ছিল, সেটাই কি
কোনোভাবে এই মানে ওরা আর্টিস্টদের ওরা মনে করতো ওরা রেবেল। কিন্তু আমরা যখন দেখি ওই রাজতন্ত্রে যে ভিক্টোরিয়ান যে মূল্যবোধ সেটা পুরোপুরি আছে। মূল্য ওরা রয়্যাল একাডেমির বিরুদ্ধে বিদ্রোহ, কিন্তু যে আমি যৌনতাকে কিভাবে দেখব, নারী পুরুষের সম্পর্ক বা এই এগুলোতে পুরোপুরি আছে। এই যে বারবার শেক্সপিয়ারে ফিরে যাওয়া বা এই মিল্টন বা এই যে টেনিসন, বায়রন, এই কবিতা থেকে নেওয়া বই, এগুলো তো ভিক্টোরিয়ান কমপ্লিটলি। ফ্রেঞ্চরা এগুলো পাত্তা দেয়নি কোনোদিন। ফ্রান্সে তো লেখক কম নেই রে বাবা, কিন্তু আর্টিস্টরা একটু পাত্তা দেয়নি কোনোদিন। অন্য কালচার মানে, হ্যাঁ আমি বলবো রাজতন্ত্রের পুরো মূল্যবোধটা তারা একেবারে পুরো একেবারে স্নান করে গেছেন মূল্যবোধে, কিন্তু হ্যাঁ ওরা মানে মনে করছে রং, অনারেবল। রং কম্পোজিশন সবকিছুর মধ্যে যে ডিসিপ্লিন একটা কোথাও যেন একটা মানে এরকম বেঁধে দেওয়া হয়, হ্যাঁ, যে মানে এই গ্রামারের বাইরে যাবে না এরকম একটা কিছু আর কি। একদম ওটা করতে করতে মানে হ্যাঁ আমি তো বলবো মানে যার জন্য প্রি র্যাফেলাইট ব্রাদারহুড তুমি কটা আর্ট হিস্ট্রি ক্লাসে পড়ানো হয় ভারতবর্ষে, কটা মানে ওটা তো ইংল্যান্ডের ব্যাপার, তাও পড়ানো হয় না। কারণ প্রি র্যাফেলাইট ব্রাদারহুডের যে আহ, যে ইম্প্যাক্ট, ফ্রেঞ্চ রিয়েলিজমের যে ইম্প্যাক্ট পেন্টিং এর ওপর, প্রি র্যাফেলাইট ব্রাদারহুডের সেই ইম্প্যাক্ট নেই। মানে আমি পৃথিবীর কথা বলছি, অন্যান্য দেশ এই যে, কিন্তু প্রি র্যাফেলাইট ব্রাদারহুডের ইম্প্যাক্টটা হচ্ছে চলে গেছে তোমার আর্ট অ্যান্ড ক্রাফট মুভমেন্ট। একদিক থেকে ওরা ওটাই তো চেয়েছিলেন যে একটা মানে কোনো হায়ারার্কি থাকবে না, সেই দিকে চলে গেছে আর্টস অ্যান্ড ক্রাফট থেকে আর্ট মুভোতে। এইটাই ওর কিন্তু আমাদের ছবি আঁকার ক্লাসে একটা আর্ট কলেজে বা আর্ট হিস্ট্রির ক্লাসে প্রি র্যাফেলাইট ব্রাদারহুড, আসলে জানো তো প্রি র্যাফেলাইট ব্রাদারহুড আজকে আমাদের যে সমাজ, তাতে আমি যদি পূর্বের স্টোন ব্রেকার্স দেখাই, একটা ছাত্র সেটার সঙ্গে রিলেট করতে পারবে যে আমি কিভাবে সমাজকে দেখব। কিন্তু এদের ওই ইভেন মানে ওফেলিয়া টোফেলিয়া তো বাদ দাও, ইভেন ফোর্ড ম্যাডক্স ব্রাউনের ওই যে ওয়ার্ক, ওটাও রিলেট করতে পারবে না। আজকে যদি একটা আর্ট কলেজের ছাত্রকে থাকে, সে বলি বাপরে বাপ কত ভিড় রে। আমরা হুম। কিন্তু ফ্রেঞ্চ রিয়েলিজমের যে ওই যে ইকোনমাইজ করা জিনিসটাকে হ্যাঁ অত দেখা, এইটাই তো নিয়েছি আমরা। সেটা রয়্যাল সেটা হ্যাঁ। একাডেমির ধারা, যেটাকে ওরা রয়্যাল একাডেমির ধারা তো ওই মিনিমাইজ করাটা মানে ফ্রেঞ্চ রিয়েলিজমের মতো না হলেও রয়্যাল একাডেমিও তো বলবে যে তুমি পেছনটাকে ব্লার করো বা এই রকম তো। আম, ওরা তো সেটার বিরুদ্ধে যাচ্ছে। সে আমরা অ্যাকচুয়ালি যদি তুমি বিষয় বলো, বিষয় নেব, আমরা তো পূর্বের যে আমি যা দেখছি তাই, এটাই তো আমরা রিয়েলিস্ট পেন্টার মানে প্রথম শুরু করার জায়গাটা অন্তত ওটা। আর প্রি র্যাফেলাইটের চিন্তা ভাবনার ম্যাক্সিমাম দিকই এটা তুমি আজ মানে টোয়েন্টি সেঞ্চুরির মধ্যে কোনো মুভমেন্ট নেই যারা প্রি র্যাফেলাইটদের ফিরিয়ে এনেছে, মানে ফিরিয়ে আনে না, ফিরিয়ে হ্যাঁ আহ, খুব একটা আমার জানা নেই আর কি। মানে আজও আর এটা খুব কম সময়ের জন্য মানে খুব কম সময়ের জন্য সে ওই পাঁচ ঢুকে ছ গেছে বছর আর্টস সাত অ্যান্ড বছর ক্রাফটস আর আর্ট মুভমেন্ট, কম সময়ের জন্য। এটা মানে এটা ভীষণ ভিক্টোরিয়ান। কিন্তু আমি মনে করি জানা দরকার এটা। এটা যে তুমি জানলামই না, এটা এটা জানা দরকার। কারণ ওদের আবার আরেকটা একটা ব্যাপার ছিল, এই লোকগুলো অসম্ভব ইন্টেলেকচুয়ালি রিচ ছিল। সেই জন্য ওই কোথায় একটা মুভমেন্ট হয়েছে কোন শহরে ওরম নয়, ব্যাপারটার মধ্যে একটা ইলাবর জন রাস্কিন এমন একটা পার্সোনালিটি যে লেখালেখির মধ্যে আহ, একটা এর একটা ওজন আছে, কিন্তু ওজনটা ঠিক ইন্টারন্যাশনাল নয়। প্রি র্যাফেলাইট আর্ট নুভোর ওজন ইন্টারন্যাশনাল। আরেকটা জিনিস হচ্ছে যে এই যে পরবর্তীকালে যে আর্ট নুভো, মানে এটার তো প্রভাব আমি আমার মনে হচ্ছে যেন ভারতবর্ষে অনেক অনেক ভাবে তুমি তো অনেকভাবে অনেকভাবে। হ্যাঁ হ্যাঁ, তুমি তো এখানে যেমন বললে মানে সেটা আমি মনে হচ্ছে যেন রাজস্থানের এই যে একটা ঘরকে ভিক্টোরিয়ান স্টাইলে মানে যে আহ, আঁকা যেটা বা সেটা সেটার তো প্রভাব একেবারে রাজস্থানের একটা শহরই আছে, যারা যারা জমিদাররা ছিল পরবর্তীকালে তাদের প্রত্যেকটা বাড়িকে ওইভাবে মানে তারা পরবর্তীকালে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে ব্যবসা বা এতে, কিন্তু তাদের কিন্তু বাড়িটা ভিক্টোরিয়ান বানিয়ে ছিল। স্টাইল হলেই কিন্তু হবে না। আর্ট নুভো কিন্তু ভিক্টোরিয়ান, লেট না ভিক্টোরিয়ানে ভিক্টোরিয়ান না। ওরা হ্যাঁ বেরিয়ে আসছে, ওই অত বেরিয়ে অর্নেট ব্যাপার ভিক্টোরিয়ান এতে নেই। ওরা আবার হ্যাঁ সেই ওই যে ফুল লতা পাতা এমন ভাবে করছে যেন ওয়ালপেপার আর রেলিং এর প্যাটার্ন মিশে যাচ্ছে, এটা আবার ভিক্টোরিয়ানের থেকে অন্যরকম। অন্যরকম। এটা তোমার আমাদের অনেক এটা বাড়িতেই কি এটা
এটা কি খানিকটা রোমান স্টাইলাইজেশন রয়েছে এর মধ্যে? রোমান বলতে কি বোঝাচ্ছ জানি না। রোমান, রোমান কথাটা বোধহয় যায় না এখানে। এরা এরা আচ্ছা আধুনিক হওয়ার চেষ্টা করছিল, আধুনিক, পরিষ্কার। কিন্তু পরবর্তীকালে কনস্ট্রাকটিভিজম বা হাউস আর্ট নুভোকে রেসপেক্ট করত, কিন্তু আর্ট নুভোর আচ্ছা। ওই যে ওভারলি প্যাটার্ন, এত ডেকোরেটিভ, এইটা একটা কথা বলে রাখি, মডার্নিজমের হিস্ট্রিতে তুমি দেখবে ডেকোরেটিভ প্যাটার্নের এগেনস্টে একটা ব্যাপার আছে। যে মানে একটা হুম। ছবি এই তোর ডেকোরেটিভ হয়ে গেছে রে, এটা আমাদের মধ্যে হ্যাঁ। আছে কথা। এটা কি করে, তাহলে এটা কি করে আর্ট নুভো কি করে জায়গা পায়? হ্যাঁ, ওইটা হচ্ছে ব্যাপার। আর্ট নুভোর যে পরবর্তীকালে আর্ট নুভোকে মানে একটু অ্যাভয়েড করে যাওয়া, এটার কারণ হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের পর মডার্নিজমের, গোটা ইউরোপে মডার্নিজমের যে ইয়ে তোমার বিস্তার, তাতে ওই যে যেটা তোমার এই যে চণ্ডীগড়ের আর্কিটেকচার যেরকম মানে কবুজে, ওই এস্থেটিকটা আর্কিটেকচার ফার্কে বেশি ডমিনেট করে। সেই জন্য ডেকোরেটিভ প্যাটার্নের বাইনি ছবি টবিতেও কিউবিজম চলে এলো যখন, তারপর থেকে ছবি টবিতে ডেকোরেটিভের বিরুদ্ধে একটা মনোভাব তৈরি হয়। তখন আর্ট নুভোটাকে করে একটু নাক মুচকানো হয়েছে। আস্তে আস্তে আর্ট নুভোর এটা চলে যায়, ইভেন আর্কিটেকচার থেকেও চলে যায় 30-40-এর দশকে। কিন্তু এই একই মডার্নিজমে ওই সময়টা 1890-এর দশকে আর্ট নুভোর একটা বিরাট অবদান ছিল। এই যে অব্রে বিয়ার্ডসলের মতো ড্রয়িং তুমি পরবর্তীকালে ওইভাবে ওই রকম এত এলিগেন্ট, এত একেবারে লম্বা বডি, ওটা তুমি দেখবে না। আহ, তুমি যদি 1940-এ পিকাসোকে বার্ন জোনসের একটা পেন্টিং, ওই যে যেটা দেখালাম, ওটা দেখাতেও তো ওয়াক তুলতো, ওটার মধ্যে ফুল লতা পাতা, মানে ওটা একদম মানে মডার্নিজমের একটা ঘোষিত বিরোধিতা ছিল, এবং মানে অনীহা ছিল প্যাটার্নের প্রতি। ডেকোরেটিভ মানেই তোমার ছবি গেল, মানে ছবি সিরিয়াসনেস নেই। যার জন্য মেয়েদের, মহিলাদের পেন্টিং অনেক সময় প্যাটার্ন থাকতো বলে জায়গা পায়নি। কারণ তখন আর্ট নুভোর এটা কিউবিজমের শুরু থেকে, মানে প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে আর্ট নুভোর এরকম। আর তারপরে তুমি টোটাল আর্ট যদি বলো, তাহলে কনস্ট্রাকটিভিজম বা হাউস এসে গেছে। তাদের ব্যাপারগুলো আমরা দেখবো কি কিভাবে আমি আনবো আর্ট নুভো কিভাবে আলাদা। ওরাও টোটাল আর্টের কথা বলেছে, কিন্তু কিন্তু সেই জন্য এখানে আর্ট এখানে নুভোর ডেকোরেটিভ কিন্তু এই সময়ে, এই টার্ন অফ দ্য সেঞ্চুরি যখন 1900 সালে আশেপাশে খুব জায়গা করে নিয়েছিল, মডার্ন হিসেবেই জায়গা করে নিয়েছিল। আবার আমাদের এখানে যে বাউহাউসের যে প্রভাব, তার তার পাশাপাশি আবার কিন্তু এটা আর্ট আছে, পরে নুভোরও এসছে। একটা স্টাইল, হ্যাঁ হ্যাঁ সেটা আর্ট নুভোরও একটা প্রভাব আছে, যেমন আছে, আছে, গগনেন্দ্রনাথের দুটোই ছবির আছে। মধ্যেও। হ্যাঁ, গগনেন্দ্রনাথের ছবির মধ্যেও বোধহয় ওই প্যাটার্ন হ্যাঁ, বা ওই আর্ট ধরনের নুভোর প্রভাব আছে। কিন্তু তুমি প্রভাব আছে। 40-50-এর দশকে যদি ধরো আর্কিটেকচার, তখন কিন্তু আস্তে আস্তে এই বাহাউস টাইপের এর দিকে চলে যাচ্ছে। আর কেউ কিছু বলার? হ্যাঁ, ওখানে একটা একটা দুটো পেন্টিং, একটা পেন্টিং দেখলাম, ওপরের দিকটা হচ্ছে আর্চ মতো রাউন্ড হ্যাঁ, শেপ, হ্যাঁ, হ্যাঁ, এবং ওটার উপরে আবার খানিকটা টেক্সট আছে হ্যাঁ, ওই দুপাশে। যে আবার ওফেলিয়া কিং। আরেকটা দেখলাম টেক্সট নেই। ওটা হুম। কি ওই মানে ক্যানভাস গুলো কি ওই রকমের, উপরটা আর্চ এরকম না, ভাবে, ওটা মানে তোমার আর এটা ওটা আঁকা? আমার ধারণা দুটো হতে পারে। একটা হচ্ছে ক্যানভাসের উপর একটা মাউন্ট দিয়েছে ওইটা, কিন্তু কোন কোন ক্ষেত্রে এই যে গোল মাউন্ট দিয়েছে হতে পারে। আর একটা হচ্ছে ক্যানভাসটা ওইভাবে শেপ করা, সেটাও হতে পারে। টেক্সট থাকা না থাকাটা আমাকে একটু দেখতে হবে। কি আবার যেন ওয়াচ রাউন্ড করাটা, এটা রাউন্ড প্রিরাফেলাররা করতো, ফ্রেঞ্চরা কোনোদিনও করেনি এরকম। হ্যাঁ, বা বা এই যে তোমার একটা আহ, তোমাকে একটা ফ্রেমের এটা চলে যাও, আমি দেখিয়েছিলাম যে হান্স হাকার একটা সেই ভিক্টোরিয়ান ফ্রেম এনেছে, এই আগুড়ো আর্কিটেকচারের কলাম দেওয়া, সেটা তো পোস্ট মডার্ন। কিন্তু আর হ্যাঁ, প্রি র্যাফেলাইটরা ওটাকে খুব ভালোবাসতো, এই ধরনের ফ্রেমটা খুব গর্জাস হবে, এটা ছিল। কারণ ওদের তো আচ্ছা। ছবি তো ইয়ে না, ছবি তো তোমার তো গল্প দেখতে হবে। আচ্ছা, আর একটা কথা মনে পড়লো, এই অ্যাফোলিয়া ছবিটা দেখে, এই এই রকমের কম্পোজিশন একটা ছবি বিকাশ ভট্টাচার্য করেছিল, দেবী দুর্গার ভাসান। হুম। ভাসান যাচ্ছে এইরকম, তখন অনেকেই প্রশ্ন তুলেছিল আহ এই ছবিটাকেই তার হতেই পারে, সংস্করণ একটা, হতেই পারে। কিন্তু আর্টিস্ট আর্টিস্ট সে নিয়ে কিছু বলেনি, আবার এটা নাও অস্বীকারও হতে পারে করেনি, ওইরকম ভাবে একটা ফিগার
তো একরকম দেখতে হতেই পারে। হ্যাঁ, এটা নিয়ে আর্টিস্টের কোনো বক্তব্য পাওয়া যায় না। মনে হলো না, দেখতে গিয়ে ওই ওই ছবিটার কথা বলবো। আমি শুধু এইটা বোঝাতে চাই, এই মুভমেন্ট, ওই যে প্রি রাফেলাইট দেখলাম, তার থেকে এই যে আর্টস অ্যান্ড ক্রাফটস আর্ট নুভোতে এই যে ডেকোরেটিভ প্যাটার্ন, যেটা আমরা আর্ট কলেজের ট্রেনিং এ জেনেছি, এই ডেকোরেটিভ প্যাটার্ন করিস না, কোনো ডেকোরেটিভ ব্যাপার থাকলেই তোমার ছবি হচ্ছে নিম্নমানের হয়ে গেল। এইটা মডার্নিজম, এইটা তাহলে কি করে দুটোই সত্যি হয়? এটা প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে ওই ডেকোরেশনকে ছোট করে দেখার ব্যাপারটা শুরু হয়েছিল। কিন্তু আর্ট নুভোর যে অবদান ওই টার্ন অফ দ্য সেঞ্চুরিতে, যেটা আমরা কলোনিয়াল শহর হিসেবে কলকাতায়, একদা কলোনিয়াল শহর আমরা দেখতে পাই, অনেক এখনো অনেক নষ্ট হয়ে যাচ্ছে। আর কি থাকে? রট আয়রন, ওইসব আচ্ছা, তাহলে কি মানে শান্তিনিকেতনের মধ্যে কি সেই এই ধরনের এই যে অর্নামেন্টাল ব্যাপার না, বা তার আমার প্রভাব, মনে হয় না। এটা এটা ওখান আরো থেকে নয়, এক্সপার্টরা বলতে পারবেন না। উনি সেটা অজন্তা ইলোরা রবীন্দ্রনাথ থেকেই এসছে? রবীন্দ্রনাথ আর্ট নুভো নিয়ে ইন্টারেস্টেড ছিলেন বলে আমি জানি না। উনি অনেক ইন্টারেস্টেড ছিলেন বাউহাউসের টোটাল আর্ট ফিলসফি নিয়ে, এবং সেটাকেও কিন্তু উনি এটা ওইভাবে এসছিল না। নেননি, উনি হ্যাঁ, লোকালাইজ করেছেন। নন্দলালকে এনে কলাভবন শুরু করেছেন, লোকালাইজ করেছেন। টোটাল আর্টের আমার মনে কনসেপ্ট হয় থাকবে কিন্তু অজন্তা বাগ, ইন্ডিয়ান। হ্যাঁ, অজন্তা বাগ থেকেই এটা মানে অনেক হ্যাঁ, বেশি এসছে, অজন্তা কেননা বাগে, তারা কিন্তু সেই যে প্যাটার্ন যদি আসে, সেটা আর আর্ট নুভোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। অজন্তা বাগেও তো প্যাটার্ন আছে, বোধিসত্ত্ব হ্যাঁ অনেকটা। পদ্মপাণি তো ভীষণ ভাবে মানে আর্ট নুভোর সঙ্গে মেলে, কিন্তু ওই মেলাটা কোনো যোগাযোগ আছে বলে না। আর্ট নুভো ওসব দেখেনি। আর এই, ওদের পুরো ব্যাপারটা ছিল অন্যরকম। আচ্ছা, আর একটা ব্যাপার, এই যে ডেকোরেশনটা যেমন মডার্ন আর্টে ডেকোরেশনটা সরে গেল, হ্যাঁ, আবার এখন একদম কন্টেম্পোরারি সময় কিন্তু ডেকোরেশন আবার ছবিতে হ্যাঁ, আবার আসছে। আসছে। হ্যাঁ, সেটা নিয়ে তো আলোচনা, তো অন্য আলোচনা। হ্যাঁ, ডেফিনেটলি এটা বহুকাল সেটা পোস্ট মডার্ন একটা ইম্প্যাক্ট। সেটা যেমন অনেকে অর্নেট ফ্রেম দেয়, সেটা তো আর এটা তো ওদের একই প্রয়োজনে, মানে চিন্তাধারা থেকে ছবির দেয় না। প্রয়োজন। হ্যাঁ, মানে আমি কিভাবে কন্টেক্সটটা দেখাচ্ছি সেই হ্যাঁ, সেই এখন ব্যাপারটা অন্য, ডেকোরেটিভ ডেকোরেটিভ হিসেবে না। এখন কেউ আর্ট নুভোর মতো বলবে না আমি নেচারের সঙ্গে ওয়ালপেপার আর ইয়ে মিশি না, ওটা বোকার মতো হবে বললে। এখন নেচার যদি ডেকোরেটিভ প্যাটার্ন আনো, তাহলে তোমার যুক্তিটা অন্য থাকতে হবে, ওটার কনটেক্সটটা অন্য থাকতে হবে। আর কেউ কিছু? তাহলে চলো আজকে শেষ করি, অনেকদিন হয়ে গেল, ওটা বড় হয়ে যাচ্ছে। আজকে ওকে, শেষ করলাম। থ্যাংক ইউ।